প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বায়োলজি ক্লাসে তোমাদের স্বাগতম এবং আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের ক্লাসে যারা জয়েন করছো সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ সরাসরি বা লাইভ ক্লাস করার জন্য। তো ক্লাসে যারা যারা আছে, নুশরিকা শাহরিন, মৃত্তিকা রয়, নুসরাত জাহান মেঘলা, সামিয়া ফারজানা রুবি, তাসনোবা তাবাসসুম সামিয়া, তানজিদ রহমান। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম। আমার পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম এবং নমস্কার। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো যারা যারা ক্লাসে জয়েন করছো সবাই কিন্তু কমেন্ট করতে পারো। ক্লাসে আরো জয়েন করছে সিদনাতুল প্রিয়তা। ওকে, থ্যাংক ইউ। তো গত ক্লাস ছিল আমাদের কার্ডিয়াক চক্রের উপরে। কার্ডিয়াক চক্র থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। প্রশ্ন করার জন্য আমরা 30 সেকেন্ড সময় রাখবো। কার্ডিয়াক চক্র থেকে কোনো প্রশ্ন বা কনফিউশন আছে কিনা। রিহাদ হাসান, ওয়ালাইকুম আসসালাম। ঐশী বলছে, ভাই কেমন আছেন? এই তো আপু, তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি। ওকে, তাহলে কারো কোশ্চেন নাই? তোমরা কি পড়ছো? লেকচার 4 পড়ছো? কার্ডিয়াক চক্র না পড়ে তো এখানে আসা যাবে না, আসা উচিত না। তোমরা অনেক ফাঁকিবাজি করো পড়াশোনার মধ্যে। তোমার রেকর্ডেড ক্লাসও দেখা যায় ঠিক মতো দেখো না। ওকে, লাইভ ক্লাস তো করোই না, সাথে রেকর্ডেড ভিডিও অনেক সময় দেখো না। একদম অন্তিম মুহূর্তে পরীক্ষার আগে গিয়ে দেখো, তাহলে কিভাবে তুমি বেনিফিটেড হবা বলো। প্রত্যেকটা টপিকের সাথে কিছু না কিছু কোরিলেশন থাকে। সো আগের টপিকটা অবশ্যই পড়ে আসতে হবে। আর আগের টপিক পড়লে দুই একটা ছোটখাটো কোশ্চেন হইলেও থাকা উচিত বা থাকতে পারে। আর কোশ্চেন থাকলে আমি মনে করব যে না, তুমি আসলেই কিছু না কিছু পড়াশোনা করতেছো। সো দুই একটা কোশ্চেন থাকা উচিত তোমার। ওকে, তো যাই হোক, সব যদি ক্লিয়ার হয় তাহলে আমি খুব ভালো পড়াইছি, যে কারণে তোমার কোনো কিছুই আর ডাউট নাই। হৃৎপিণ্ড মোচড় করলে কি মার মার শব্দ হয়? আসলে বিষয়টা হচ্ছে তোমার হৃৎপিণ্ডের যে অ্যাবনর্মাল হার্ট সাউন্ড, এটা হচ্ছে মার মার। হৃৎপিণ্ড আবার মোচড় মোচড় কিভাবে দেয় আই এম নট শিওর। ওকে, যদি হার্টে কোনো রকম রোগ হয় তো সেই রোগের জন্য যে অ্যাবনর্মাল হার্ট সাউন্ডটা পাওয়া যায় সেটা লাভ ডাব না হয়ে সে অ্যাবনর্মাল সাউন্ডকে বলা হয় মারমার। ঠিক আছে। আচ্ছা, ঐশী বলছে যে ভাই পড়ছে, কোনো প্রশ্ন নাই। থ্যাংক ইউ ঐশী। রুবি বলছে ক্লিয়ার। আচ্ছা, অ্যাট্রিয়াম ডায়াস্ট্রল আর ভেন্ট্রিকুলার ডায়াস্ট্রল কি সেম, যে সব কপাটিকা বন্ধ? মেকানিজমটা আপু তুমি তো আসলে বুঝতেই পারছো যে ডায়াস্ট্রলের সময় সকল কপাটিকা বন্ধ থাকতে হয়, না হলে ডায়াস্ট্রলে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো প্রসারিত হইতে পারবে না, তাই না? তবে অ্যাট্রিয়ামের ডায়াস্ট্রলের সাথে ভেন্ট্রিকুলার ডায়াস্ট্রলে তো অবশ্যই পার্থক্য আছে, সময়ে পার্থক্য আছে। অ্যাট্রিয়ামের ডায়াস্ট্রল হচ্ছে 0.7, ভেন্ট্রিকুলার ডায়াস্ট্রল হচ্ছে তোমার 0.5 সেকেন্ড, তাই না? সময়ে পার্থক্য আছে। নেক্সট তোমার হচ্ছে তোমরা জানো যে অ্যাট্রিয়ামের যখন ডায়াস্ট্রল হয় তখন কিন্তু তোমার আগের থেকেই মোটামুটি সব কপাটে কি থাকে, বন্ধ থাকে। কিন্তু যখন ভেন্ট্রিকুলার ডায়াস্ট্রল হইতে হয় তখন দেখা যায় যে আগের থেকে বন্ধ ছিল কে, তোমার ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকা। আর ভেন্ট্রিকুলার ডায়াস্ট্রল যখন শুরু হয় তখন পালমোনারি এবং অ্যাওর্টিক কপাটিকাও কি হয়ে যায়, সজোরে বন্ধ হয়ে যায়। তার মানে ট্রাইকাসপিড বাইকাসপিড আগের থেকে বন্ধ থাকে, পালমোনারি এবং অ্যাওর্টিক কপাটিকা এটা পরে বন্ধ হয়। অর্থাৎ চারটা বন্ধ হওয়ার মাধ্যমে ভেন্ট্রিকুলার ডায়াস্ট্রল শুরু হয়। আর অ্যাট্রিয়ামের ডায়াস্ট্রলের ক্ষেত্রে দেখো, তোমার ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকা এরা কিন্তু ক্লোজ থাকে। আর তোমার পালমোনারি এবং অ্যাওট্রিক এরাও পূর্ব থেকে ক্লোজ থাকে, মানে চারটা কপাটিকা আগের থেকেই তারা ক্লোজ থাকে। সো দুটার মধ্যে একটু বেসিক মেকানিজমের সামান্য একটু পার্থক্য আছে, টাইমিং একটু পার্থক্য আছে, আর রক্ত প্রবাহে পার্থক্য আছে। ওকে,
মাইট্রাল ভালভ হচ্ছে তোমার বাইকাস্পিড কপাটিকার অপর নাম হচ্ছে মাইট্রাল ভালভ। ওকে, বাইকাস্পিড কপাটিকার অপর নাম হচ্ছে মাইট্রাল ভালভ। এই চ্যাপ্টারের লেকচার কিন্তু লাগবে 9টা। আমি তোমাদের যে কোর্স প্ল্যান দিছি সেই কোর্স প্ল্যানটা তোমরা একটু খেয়াল করবা। কোর্স প্ল্যানে সব লেখা ছিল যে রক্ত সঞ্চার ক্লাস থাকবে 9টা, উদ্ভিদ শারীরতত্ত্ব এবং জিনতত্ত্ব বিবর্তন সেখানে মিনিমাম 12টা করে ক্লাস লাগবে। ঠিক আছে? জানাতুল বাশার, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তো চলো আমরা ক্লাস শুরু করি। আমাদের লেকচার যে 5, লেকচার 5 এর টপিকটা হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ এবং পেসমেকার। ঠিক আছে, আমরা এগুলো নিয়ে একটু পড়বো। তো ফার্স্ট অফ অল দেখো, আমরা হৃদরোগের চিকিৎসার ধারণা এই টপিকটাকে শেষ করে দিই, কারণ এটা খুবই ছোট একটা টপিক। তো তোমার হচ্ছে বুকের এক্সরে, ধরো বুকের এক্সরে করলাম, তাহলে বুকের এক্সরে করে কি বোঝা যায়? অ্যান্সার হচ্ছে হৃৎপিণ্ডের অবস্থান। বুকের এক্সরে করে হৃৎপিণ্ডের অবস্থান বোঝা যায়। তারপর হচ্ছে ইসিজি করে হৃদরোগের বা প্রাথমিক রোগ নির্ণয়। ইসিজি হচ্ছে প্রাথমিক রোগ নির্ণয় বা হৃদরোগের প্রাথমিক পরীক্ষা। ঠিক আছে? নেক্সট হচ্ছে তোমার ইটিটি, এক্সারসাইজ টলারেন্স টেস্ট। এটা হচ্ছে হৃৎপিণ্ডের অবস্থা বা কার্যক্ষমতা, হৃৎপিণ্ডের অবস্থা অথবা কার্যক্ষমতা। তারপর আসো তোমার বিএনপি, এটা হচ্ছে তোমার হার্ট ফেইলিওর। ঠিক আছে, বিএনপি হচ্ছে হার্ট ফেলিওর। তারপরে দেখো তোমার এনজিওগ্রাম করলে হচ্ছে হৃৎপিণ্ডের ব্লক। তাহলে হৃৎপিণ্ডের ব্লক বের করার পরীক্ষা হচ্ছে এনজিওগ্রাম। এমআরআই হচ্ছে হৃৎপেশির প্রাথমিক অবস্থা। ওকে, নেক্সট তোমার ট্রপোনিন আই। এই ট্রপোনিন আই দিয়ে হচ্ছে তোমার হার্ট অ্যাটাক। ঠিক আছে? তাহলে দেখো এখানে যে পরীক্ষাগুলোর নাম লিখছি, এইগুলা পরীক্ষা তোমার হৃদরোগের চিকিৎসাতে বেশি বেশি করা হয়। এই সব ইনভেস্টিগেশন হৃদরোগের তোমার ক্ষেত্রে বেশি বেশি করা হয়। আমরা যদি কোনো একটা পেশেন্টের বুকের এক্সরে করি, তখন হৃৎপিণ্ডের অবস্থান জানা যাবে, মানে হৃৎপিণ্ডের একটা শ্যাডো পড়বে। এক্সরের ফিল্ম তোমরা যদি কেউ দেখে থাকো, তো হার্ট যেখানে থাকে ওই জায়গাটা একটু সাদা থাকে, দুই ফুসফুসের এলাকা থাকে কালো। দেখো, যদি আমরা এক্সরে ফিল্ম চিন্তা করি, এই একটা এক্সরে ফিল্মের মধ্যে দেখা যায় তোমার দুই পাশে এই যে ফুসফুস, এই ফুসফুসের শ্যাডো থাকে। ওকে, এবং সেই শ্যাডো থাকে কালো শ্যাডো থাকে, কিন্তু মাঝখানে থাকে হার্টের শ্যাডো এবং সেটা থাকে এরকম সাদা। আর দেখো হার্টের শ্যাডোটাই যেরকম ভাবে দেখা যায়, একটা মোচাকৃতির অঙ্গ দেখা যায় এবং বুকের মাঝখান থেকে শুরু করে কিছুটা বাম দিকে বাঁকা হয়ে থাকে। তাহলে হৃৎপিণ্ডটা বুকের মাঝখান থেকে শুরু হয়ে কিছুটা বাম দিকে বাঁকা হয়ে থাকে। এবং দেখো হৃৎপিণ্ডের অ্যাপেক্স যেহেতু বাম ফুসফুসের
দিকে থাকে, সুতরাং বাম ফুসফুসের মধ্যে কিন্তু একটা অবতল খাঁজ পাওয়া যায়। তোমরা কিন্তু শ্বসন শ্বাসকে চ্যাপ্টারে পড়ছিলা যে বাম ফুসফুসের মধ্যে এরকম একটা অবতল অংশ বা অবতল খাঁজ পাওয়া যায়, বিকজ হার্টের অ্যাপেক্সটা ওই বাম দিকে বাঁকা হয়ে থাকে। তো এক্স-রে ফিল্মের মধ্যে আমরা শ্যাডোটা এরকম দেখবো, লাংসের শ্যাডোটা দেখবো কালো, আর হার্টের শ্যাডোটা ওইটুকু তোমার সাদা হয়ে থাকবে। বুঝতে পারছো? যদি কারো ডেক্সট্রোকার্ডিয়া থাকে, মানে হচ্ছে যে বুকের ডান দিকে যদি হৃৎপিণ্ড থাকে, তাহলে শ্যাডোটা কিন্তু ডান দিকে বাঁকা হয়ে থাকবে, মাঝখান থেকে শুরু করে ডান দিকে বাঁকা হয়ে থাকবে। সুতরাং আমরা বুকের এক্সরে করে হৃৎপিণ্ডের অবস্থান নির্ণয় করতে পারি যে দুই ফুসফুসের মাঝখানে এটা আছে, স্বাভাবিকভাবে এটা বুকের বাম দিকে একটু বাঁকা হয়ে থাকবে, কিন্তু ডেক্সট্রোকার্ডিয়া হলে এটা ডান দিকে থাকবে। ওকে, আরো কিছু কিছু কন্ডিশনে তোমার হৃৎপিণ্ডের অবস্থান কিছুটা পরিবর্তন হতে পারে। ওকে, বিভিন্ন রোগ বালার ক্ষেত্রে পরিবর্তন হতে পারে। যেমন যদি ফুসফুসে পানি জমে, ফুসফুসে পানি জমার ফলে তোমার ধরো ডান ফুসফুসের মধ্যে পানি জমলো, তো ডান ফুসফুসে পানি জমলে সেই পানির ধাক্কায় কিন্তু হৃৎপিণ্ড একটু বাম দিকে বেশি সরে যেতে পারে, মানে স্বাভাবিক অবস্থান থেকে আরো সরে যেতে পারে। বা ধরো যে তোমার বাম ফুসফুসে পানি জমলো, তখন দেখা যেতে পারে সেই পানির চাপে বা পানির ধাক্কায় হৃৎপিণ্ড কিছুটা ডান দিকে সরে যেতে পারে, কিন্তু সেটা কিন্তু ডেক্সট্রোকার্ডিয়া হবে না। যদি কোনো একটা রোগের কারণে কোনো সময় হৃৎপিণ্ড এক পাশে সরে যায়, তাহলে কিন্তু ডেক্সট্রোকার্ডিয়া সেটা হবে না। যেমন বাম ফুসফুসে পানি জমলো, অনেক পানি জমছে, ধরো মাঝে মাঝে ফুসফুসের মধ্যে তোমার 1.5 থেকে 2 লিটার পানি জমতে পারে, এরকম মানুষের সিভিয়ার কন্ডিশন হতে পারে। তখন দেখা যায় যে ফুসফুসের কার্যকারিতা অনেক কমে যায়, প্রচুর শ্বাসকষ্ট থাকে, এবং তখন ওই ফুসফুসের মধ্যে এত পানি জমে আসছে, এই পানির ধাক্কায় হৃৎপিণ্ড দেখা যায় বাম দিক থেকে সেটা ডান দিকে সরে আসতে পারে। সো জাস্ট তোমাদের মাথায় একটু এই তথ্য দিয়ে রাখা, কারণ মেডিকেল যখন ফার্স্ট ইয়ার তোমরা উঠবা, ফার্স্ট ইয়ারে এই বিষয়গুলো তোমরা শিখবা, ডিটেলস শিখবা। ওকে, এবার আসো ইসিজি। ইসিজি হচ্ছে প্রাথমিক রোগ নির্ণয়। তাহলে প্রাথমিক রোগ নির্ণয়ের পরীক্ষার নাম কি? ইসিজি। ওকে, নেক্সট হচ্ছে তোমার ইটিটি। ইটিটি হচ্ছে হৃৎপিণ্ডের অবস্থা বা কার্যক্ষমতা। এখন একটু খেয়াল করো, ইটিটি হচ্ছে হৃৎপিণ্ডের অবস্থা অথবা কার্যক্ষমতা। দেখো, অবস্থান মানে হচ্ছে তার পজিশন বা লোকেশন, আর অবস্থা মানে তার কার্যক্ষমতা, সে কতটুকু কাজ করতে পারতেছে, স্বাভাবিক মানুষের তুলনায় সে কতটুকু কাজ করতে পারতেছে। এটা হচ্ছে ইটিটি বা এক্সারসাইজ টলারেন্স টেস্টের মতো করা যায়। এটা ফুল মিনিং গুলো বই থেকে পড়বো। বিএনপি হচ্ছে ব্রেইন নেট্রিউরেটিক পেপটাইড, এবং এটা এই পরীক্ষাটা কখন করা হয়? হার্ট ফেলিওর সন্দেহ করলে। যদি আমরা কোনো ব্যক্তির হার্ট ফেলিওর হয়েছে সন্দেহ করি, তখন তার পরীক্ষা দেবো কি? রক্তের বিএনপি, ব্রেইন নেট্রিউরেটিক পেপটাইড। সো যাই হোক, আমাদের দেশে বিএনপি যেহেতু একটা রাজনৈতিক দল, সুতরাং যদি তারা আবার বিএনপির ফুল মিনিং শুনে যে ব্রেইন নেট্রিউরেটিক পেপটাইড আমরা বলতেছি, তাদের কিন্তু হার্ট ফেলিওর হয়ে যেতে পারে। ওকে, সো বিএনপির মানুষ যখন বিএনপির এই মিনিং শুনবে, তাদের কিন্তু কি হইতে পারে? হার্ট ফেলিওর হইতে পারে। সো বিএনপির সাথে কার সম্পর্ক? হার্ট ফেলিওরের সম্পর্ক। এনজিওগ্রাম, হৃৎপিণ্ডের কি ব্লক? ওই যে হৃৎপিণ্ডের যে ধমনীগুলো আছে, হৃৎপিণ্ডের গায়ে যে করোনারি ধমনী আছে, সেই করোনারি ধমনীতে যদি কোনো ব্লক হয়, সেই ব্লক নির্ণয়ের পদ্ধতির নাম হচ্ছে এনজিওগ্রাম। এবার আসো এমআরআই। এমআরআই হচ্ছে হৃৎপেশির প্রকৃতি বা হৃৎপেশির প্রাথমিক অবস্থা। তাহলে এক কথায় যদি প্রশ্নটা এরকম হয়, হৃৎপেশির প্রকৃতি নিয়ে যদি তোমার প্রশ্ন আসে, তাহলে সেটা হচ্ছে এমআরআই। এমআরআই হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এবং এটা গুণগত রসায়ন চ্যাপ্টারে আছে। তুমি দেখবা কেমিস্ট্রির সেকেন্ড চ্যাপ্টার, ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার গুণগত রসায়ন, সেখানে কিন্তু এমআরআই এর পূর্ণরূপ দেয়া আছে। ওকে, ট্রপোনিন আই, এই পরীক্ষার সাথে হার্ট অ্যাটাক সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। ট্রপোনিন আই হচ্ছে এমন একটা এনজাইম, এমন একটা মার্কার, যে মার্কার বেড়ে গেলে আমরা বুঝতে পারি এই ব্যক্তির কি হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে। ধরো একজন মানুষ বুকে ব্যথা নিয়ে হসপিটালে ভর্তি হয়েছে, খুব বুকে ব্যথা, মানে কোনো কিছুতে কমতেছে না, ওষুধ খেয়েও কমতেছে না, এবং ডাক্তার কনফার্ম হয়েছে, ক্লিনিক্যালি কনফার্ম হয়েছে যে তার হার্ট অ্যাটাক হইতে পারে, তখন তারা যে মার্কারটা পরীক্ষা দেয় সেটা হচ্ছে ট্রপোনিন আই, কারণ এটা বেড়ে গেলে বোঝা যায় যে হার্ট অ্যাটাক কনফার্ম। এখন দেখো, আমরা কি প্রথমেই ট্রপোনিন আই বা অন্য পরীক্ষা প্রথমে দিব, নাকি প্রথমে কোন পরীক্ষা দিব? আনসার হচ্ছে প্রথমে দিব ইসিজি। একটা হৃদরোগের পেশেন্ট যদি হসপিটালে ভর্তি হয়, বা তুমি বুঝতে পারো তার হৃৎপিণ্ডের কোনো সমস্যা হয়েছে, তুমি তার সর্বপ্রথম যে পরীক্ষা দিবে সেটা হচ্ছে ইসিজি। কারণ ইসিজি গ্রাফ দেখে আমরা মোটামুটি একটা আইডিয়া পাই যে তার আসলে অন্য কি সমস্যা হয়েছে। মানে ইসিজি গ্রাফের মতো দেখলে বোঝা যাবে যে তার হৃৎপিণ্ডের হয়তো তোমার কার্যক্ষমতা ভালো নাই, অথবা তার হার্ট ফেলিওরের মতো লক্ষণ আছে, বা তার ব্লক আছে, তার হার্ট অ্যাটাকের সমস্যা হইতে পারে। এগুলো ইসিজি গ্রাফের মধ্যেই কিন্তু এগুলো মোটামুটি
ডিটেক্ট করা যায়, বোঝা যায়। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই দেখবা যে আমাদের স্ত্রীর গ্রাফটা কিন্তু তোমরা যদি দেখে থাকো যে গ্রাফটা কিন্তু এই যে এরকম, তোমরা এরকম নিশ্চয়ই কিন্তু দেখো, কার্ভ দেখো। ঠিক আছে, তো এখানে দেখা যায় এখানে একটা পি ওয়েভ আছে, পি, তারপর তোমার হচ্ছে কিউ, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, এটা হচ্ছে এস। ঠিক আছে, পি কিউ আর এস। এখানে কোনো কোনো সময় আবার একটা টি ওয়েভও থাকে, এখানে দেখা যায় এখানে আরেকটা ছোট 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 ওয়েভ থাকতে পারে, সেটা হচ্ছে টি ওয়েভও থাকতে পারে। সো যাই হোক, তোমাদের জাস্ট দেখানো যে স্থিতির গ্রাফ কিন্তু এরকম আপস এন্ড ডাউনস থাকে, এটা একটা নর্মাল স্থিতির গ্রাফের দেখা। কিন্তু যখন তোমার হার্ট ফেলিউর হবে, ব্লক হবে বা হার্ট অ্যাটাক হবে, তখন এই স্থিতির প্যাটার্নে এই যে গ্রাফটা আছে না, এই গ্রাফের মধ্যে কি আসবে, পরিবর্তন আসবে। গ্রাফের মধ্যে যে তরঙ্গগুলো আছে, তরঙ্গের যে ঢেউগুলা, এগুলা আরো বেশি পরিবর্তনশীল থাকবে। কোথাও হয়তো উঁচু হবে, কোথাও নিচু হবে, বা কোথাও আরো চওড়া হবে, কোথাও দেখা যাবে আরো ন্যারো হয়ে গেছে, বা কোথাও কোন একটা কার্ভ, ঠিক আছে, একদম বিলুপ্ত হয়ে গেছে, এরকম হইতে পারে। সো ইসি গ্রাফ দেখে আমরা একটা আইডিয়া করতে পারি যে কোন দিকে যেতে পারে সমস্যাটা। ধরো ইসি গ্রাফ দেখে মনে হইলো যে তার হার্ট ফেলিউর হইতে পারে, তখন আমি কি পরীক্ষা দিব? রক্তের বিএন পরীক্ষা দিব। ইসিজি দেখে মনে হইলো তার ব্লক হইতে পারে, তাহলে আমি কি দিব? এনজিওগ্রাম পরীক্ষা দিব। ইসিজি দেখে মনে হইলো আমার ওই পেশেন্টের হার্ট অ্যাটাক হইতে পারে, তখন তাই কোন পরীক্ষা দিব? ট্রপোনিন আই দিব। তার মানে ইসিজি হচ্ছে প্রাথমিক রোগ নির্ণয় পরীক্ষা। ইসিজি করার পরে ডিসাইড করব ওই ইসিজি গ্রাফ দেখে যে নেক্সট কোন পরীক্ষাটা দিব, বিকজ ইসিজি গ্রাফের মধ্যে একটা ক্লু পাওয়া যায়। তো আশা করি এটা একদম ক্লিয়ার। ঠিক আছে, যতটুকু ভেঙে বলছি এইটাই ইনাফ, এর থেকে বেশি ডিপ লেভেলের দরকার নাই। একদম মেডিকেলের ফার্স্ট ইয়ার পর্যন্ত যেটুকু দরকার হবে ওইটুকু পড়াই দিচ্ছি তোমাদেরকে। ওকে, এখন আসো আমরা পরবর্তী অংশে যাব। আমাকে আরেকটু সময় দিবা। এই যে এইখানে তোমাদের একটু পড়াই দিই যে হার্ট বিটের মায়োজনিক নিয়ন্ত্রণ এবং উদ্দীপনা পরিবহন। ঠিক আছে, আমরা এই অংশটা তোমাকে পড়াই দিই। তাহলে মায়োজনিক নিয়ন্ত্রণ মানে কি? মায়োজনিক নিয়ন্ত্রণ মানে হচ্ছে যে বাইরের কোনো সাহায্য, বাইরের কোনো সাহায্য ছাড়া, বাইরের কোনো সাহায্য ছাড়া, যেমন বাইরের সাহায্য বলতে এখানে বলা হচ্ছে হরমোন, এনজাইম, হরমোন, এনজাইম বা স্নায়ু উদ্দীপনা, বা স্নায়ু উদ্দীপনা ঠিক আছে। তাহলে হরমোন, এনজাইম বা স্নায়ু উদ্দীপনা ছাড়া যখন যখন স্বয়ংক্রিয়ভাবে, যখন স্বয়ংক্রিয়ভাবে হৃৎপিণ্ড নিজেই, যখন স্বয়ংক্রিয়ভাবে হৃৎপিণ্ড নিজেই তার স্পন্দন সৃষ্টি করতে পারে, নিজেই তার স্পন্দন সৃষ্টি করতে পারে, তখন তাকে মায়োজেনিক, তখন তাকে মায়োজেনিক নিয়ন্ত্রণ, তখন তাকে মায়োজেনিক নিয়ন্ত্রণ বলে। তাহলে খেয়াল করে দেখো, বাইরের কোনো সাহায্য ছাড়া, যেমন হরমোন, নেক্সট হচ্ছে কি এনজাইম বা স্নায়ুর উদ্দীপনা ছাড়া যখন স্বয়ংক্রিয়ভাবে হৃৎপিণ্ড নিজেই তার স্পন্দন সৃষ্টি করতে পারে, তখন তাকে মায়োজেনিক নিয়ন্ত্রণ বলে। তুমি ঘটনাটা একটু ভালো করে খেয়াল করো, আমাদের বডিতে যত ঘটনা ঘটতেছে
দেখবা সব ঘটনার পিছনে কোনো না কোনো ভাবে মস্তিষ্কের নিয়ন্ত্রণ আছে। আমাদের বডিতে যত কাজ হইতেছে সব কার্যক্রম ব্রেইন কর্তৃক কিন্তু নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, সাপোজ ধরো আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, এর সাথে কিন্তু মস্তিষ্কের মেরুদণ্ড জড়িত। তারপরে ধরো যে আমাদের খাদ্য পরিপাক হচ্ছে, এই পরিপাক ক্রিয়ার সাথে তোমার যে নার্ভ গুলো জড়িত, সেই নার্ভ কন্ট্রোল হয় কোন জায়গার থেকে? ব্রেইন থেকে। এক কথায় বডিতে যত অঙ্গ আছে সব অঙ্গের মধ্যে যে নার্ভ গুলো আছে বা স্নায়ুগুলো আছে সবাই ব্রেইন থেকে আসে, এবং তারা মানে ব্রেইন থেকেই আলটিমেটলি কি হয়? নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, তো যেরকম আমাদের কোষের কেন্দ্র বলা হয় কাকে? নিউক্লিয়াসকে। তোমরা সবাই জানো যে মানবদের যে কোষগুলো আছে সেই কোষের কেন্দ্রের নাম কি? নিউক্লিয়াস। এরকম আমাদের বডির কেন্দ্রের নাম কি? অ্যান্সার হচ্ছে মস্তিষ্ক। তাহলে মস্তিষ্ক থেকে সবাই নিয়ন্ত্রিত হয়, এটা খুব স্বাভাবিক। ওকে, এর পাশাপাশি দেখো এই মস্তিষ্ক বা স্নায়ু বা নার্ভ ছাড়া আর কি কি বিষয় আমাদের বডিকে প্রভাবিত করে? একটা হচ্ছে হরমোন, আর একটা হচ্ছে কি? এনজাইম। তাহলে দেখো যত ক্রিয়া বিক্রিয়া আছে এই ক্রিয়া বিক্রিয়ার মধ্যে এনজাইম লাগে অথবা হরমোন লাগে। তার মানে বডির সমস্ত কার্যক্রম ওই নার্ভ বা স্নায়ু, হরমোন, এনজাইম এইসব দ্বারা কি হয়? নিয়ন্ত্রিত হয়। এখন দেখো যদি এদের ছাড়া হৃদস্পন্দন নিজে নিজে উৎপন্ন হয় তখন তাকে বলা হয় মায়োজেনিক নিয়ন্ত্রণ। তার মানে হার্টবিট হওয়ার জন্য আসলে ব্রেইনের নিয়ন্ত্রণ নাই বা নার্ভের নিয়ন্ত্রণ নাই, হরমোনের নিয়ন্ত্রণ নাই বা এনজাইম নিয়ন্ত্রণ নাই। এখন তুমি বললা যে ভাই আমি তো এনজাইম হরমোনটা বিশ্বাস করলাম কিন্তু নার্ভেরটা বিশ্বাস করলাম না, মানে স্নায়ুতন্ত্রের নিয়ন্ত্রণ ছাড়া কিভাবে হার্ট পাম্প হবে বা হার্টবিটটা কিভাবে হবে? ওকে, এখন দেখো বিশ্বাস যেহেতু তুমি করতেছো না, সুতরাং তোমাকে একটা কথা বলতে হবে। যেমন আমরা যখন রাতে ঘুমায় পড়ি, তখন কিন্তু ব্রেইনও কিন্তু রিল্যাক্স থাকে, ব্রেইন কিন্তু আর আগের মতো অ্যালার্ট থাকে না, আমরা কিন্তু অবচেতন হয়ে থাকি। ঠিক আছে, অনেকের ঘুম তো আরো গভীর না, মানে এত গভীর যে ঘুমের মধ্যে আসলে আশেপাশে কি ঘটতেছে সে কিন্তু কোনো কিছু টের পায় না। এবং অনেকে নিজের মুখে বলতে শুনছি যে ভাই আমার ঘুমে এত গভীর, আমি যখন ঘুমাই তখন দেখি কেউ আমাকে তুলে নিয়ে বেড থেকে অন্য কোথাও ফেলে দিয়ে আসলেও আমি মনে হয় বুঝতে পারবো না। কথা বুঝতে পারছো? ওকে, অনেকে আছে বিছনার মধ্যে ঘুমাইতে ঘুমাইতে দেখা যায় ঘুমের যখন গভীরতা খুব বেশি থাকে বিছনা গড়িয়ে নিচে পড়ে গেছে তাও টের পায় নাই, এমন মানুষও আছে। ঠিক আছে, তো বিষয় হচ্ছে দেখো তাদের ক্ষেত্রে তোমার ব্রেইনটা কোন লেভেলে চলে গেছে? ব্রেইনটা কিন্তু একদমই অবচেতন অবস্থায় আছে। এখন ওই ব্যক্তির কি হার্টবিট বন্ধ হয়ে গেছে, তার কি হৃদস্পন্দন হচ্ছে না? মানে যদি ব্রেইন যদি পুরো রিল্যাক্স থাকে তখন তো নিশ্চয়ই হার্টবিটের উপর তার ইফেক্ট পড়ার কথা বা হার্টবিটটা তখন বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু বাস্তবিক তা হয় না। আমরা ঘুমাচ্ছি, খাচ্ছি, সকল কাজ করতেছি, কিন্তু হৃৎপিণ্ড কিন্তু কখনোই থামতেছে না, কখনো বিশ্রাম নিচ্ছে না। একদম জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত হৃৎপিণ্ড কিন্তু বিট করতেই থাকবে। হৃৎপিণ্ড যেদিন বিট করবে না বোঝা যাবে যে সেই ব্যক্তি ডেড, মানে সে মারা গেছে, তার পক্ষে আর সার্ভাইভ করা সম্ভব না। বিষয়টা কিন্তু এরকমই। সো দেখো আমরা ঘুমাইলেও হৃৎপিণ্ড থামে না, বিশ্রাম নিলেও হৃৎপিণ্ড থামে না, কোনো সময় হৃৎপিণ্ড থামতেছে না। তার মানে এই হৃৎপিণ্ডের উপর আসলে অন্য কারো নিয়ন্ত্রণ নাই। ঠিক আছে, অন্য কারো নিয়ন্ত্রণ থাকলে তাহলে কিন্তু সেটা থামার একটা চান্স থাকতো, বা ব্রেইন যদি নিয়ন্ত্রণ করতো রাতে যখন ঘুমাইতাম তখন হৃৎপিণ্ড দেখা যেত যে অনেক স্লো হয়ে যেত বা অনেক সময় থেমে যাওয়ার উপক্রম হইতো, কিন্তু বাস্তবে তা হয় না। তার মানে হৃৎপিণ্ড নিজেই নিজের স্পন্দন কি করে? সৃষ্টি করে। ওকে, সো হৃৎপিণ্ড এই যে বাহিরের কোনো সাধু ছাড়া নিজে নিজে তার হার্টবিট তৈরি করার যে ক্ষমতা, এই ঘটনাকে বলা হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ। এখন চলো এটা নিয়ে বিজ্ঞানীরা একটা প্রমাণ দিচ্ছে। ঠিক আছে, প্রমাণটা কিভাবে দিচ্ছে? তোমার ওপেন হার্ট সার্জারি করার সময় প্রমাণ দিচ্ছে। তারা কি করছে? ওপেন হার্ট সার্জারি করার সময় এই বুকের মাঝখানে স্টার্নামকে কাটছে। বুঝতে পারছো? এই মাঝখানে স্টার্নাম কেটে তো ওপেন হার্ট সার্জারি করা হয়। তো এটা কেটে হৃৎপিণ্ডকে একটু বাইরে নিয়ে আসছে। বিকজ অনেক সময় অপারেশন করার সময় দেখা যায় এমন একটা ঘটনা ঘটছে যে হৃৎপিণ্ডের পিছনে ধরো কোনো একটা ধমনীতে কোনো কারণে ব্লক হয়েছে, সেই ব্লকটা ধরো হৃৎপিণ্ডের পিছন দিকে হয়েছে, তাহলে হৃৎপিণ্ড যদি একটু বাইরের দিকে না আসে তাহলে কেমনে পিছন দিকে অপারেশন করবে, তাই না? অথবা ধরো হৃৎপিণ্ডের নিচে কিছু স্ট্রাকচার আছে, হৃৎপিণ্ডের নিচে ধরো যে কিছু ধমনী আছে বা তোমার ফুসফুসের কিছু অংশ আছে, ওইগুলোতে সমস্যা হয়েছে, তখন দেখা যায় হৃৎপিণ্ড কিন্তু একটু বাইরের দিকে নিয়ে আসতেই হবে, বিকল্প নাই। তো ওই ফিল্ডটাকে মানে ওপেন হার্ট সার্জারি করার সময় এটাকে মানে বুকটাকে কেটে, ঠিক আছে, অনেক সময় দেখা যায় এই হৃৎপিণ্ডকে ভালোভাবে দেখার জন্য বা তার নিচে যে ফিল্ড
আছে ওইটাকে ভালো করে ভিজুয়ালাইজ করার জন্য কিন্তু হৃৎপিণ্ড করার সময় তার পজিশন একটু সরায় নিতে হয়, মানুষ একটু বাইরের দিকেও নিয়ে আসতে হয়, ওকে, যাতে সহজে ভিতরে অপারেশন করা মানে অপারেশন করা যায়। বা হৃৎপিণ্ডে যদি পিছন সাইডে কোনো সমস্যা হয় তাহলে সেটা ভালো দেখা যায়, তাহলে হৃৎপিণ্ডকে সময় বাইরের দিকে নিয়ে আসা লাগে। এখন যদি বাইরের দিকে নিয়ে আসতো মানে নিয়ে আসলো, তখন কিন্তু বডির থেকে একটু বাইরে আসে সে, ঠিক আছে। এই ক্ষেত্রে পেশেন্টকে তোমার কাত করে রাখা হয়, অনেক সময় দেখা যায় পেশেন্টকে বাম দিয়ে কাত করে তারপরে তোমার এই অপারেশনের সময় করা হয়। সো বাম দিয়ে কাত হয়ে যখন আসছে তখন হার্টকে একটু বডি থেকে বাইরে নিয়ে আসা হচ্ছে, তাহলে দেখো তখন কিন্তু বডির কোনো হরমোন বা এনজাইম কাজ করতেছে না, বা বডির কোনো নার্ভও কিন্তু কাজ করতেছে না, কারণ হার্ট কিন্তু অলরেডি বডির বাইরে আছে, কিন্তু হার্ট কিন্তু বিট করা থামে নাই। এবং ওই অবস্থায় তুমি আধা ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত কিন্তু অপারেশন করতে পারবা। তবে কন্ডিশন কি, তোমার হার্টকে বাইরে একটু বের করলেও তোমাকে 37°C তাপমাত্রা, তারপর তোমার হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ, অক্সিজেন সমৃদ্ধ আরেকটা কি লবণ দ্রবণ, লবণ দ্রবণে ডুবিয়ে রাখতে হবে, ঠিক আছে, ডুবিয়ে রাখতে হবে। তাহলে তুমি যদি হৃৎপিণ্ডকে সাময়িক সময়ের জন্য বক্ষ গহ্বর থেকে একটু বাইরে নিয়ে আসো, দেখো তার কিন্তু ধমনী শিরা সকল রক্তনালী ওইগুলো কিন্তু অক্ষত থাকবে, ঠিক আছে। তুমি কিন্তু কোনো ধমনী শিরার মধ্যে কিন্তু কোনো হস্তক্ষেপ করবে না, ওইগুলো তার মধ্যে অক্ষত থাকবে, তুমি জাস্ট হার্টকে তার পজিশন একটু সরাবা বা একটু হৃৎপিণ্ডের কে তুমি বক্ষবর্তী একটু বাইরে আনতে পারো। তবে তোমাকে কনফার্ম করতে হবে কি যে বাইরের টেম্পারেচারটা 37°C, অক্সিজেন সমৃদ্ধ থাকবে এবং একটা লবণ দ্রবণে তুমি হৃৎপিণ্ডকে ডুবিয়ে রাখবা। থাকলে সে এই পরিবেশে আধা ঘন্টা 1 ঘন্টার মতো কিন্তু কি করতে পারে, খুব স্বাভাবিকভাবে হার্টবিট করতে পারে, তোমার অপারেশনের মধ্যে কি হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। এখন হৃৎপিণ্ডকে দেহের বাইরে নিয়ে আসলে এই কন্ডিশনগুলো কেন দরকার, কারণ যদিও আমি তাকে একটু বাহিরে নিয়ে আসছি কিন্তু যাতে সে টেন না পায়, বুঝতে পারছো, মানে বিষয়টা অনেক সময় এরকম হয় না যে কথা কথা যে কাউকে আমি থাপ্পড় মারলাম কিন্তু সে টেন না পায় সে, তাই না, কৌশলে থাপ্পড় মারলাম মানে বিষয় হচ্ছে এরকম। তো তার হৃৎপিণ্ডকে বাইরে নিয়ে আসছি কিন্তু সে তো টের না পায়, এইভাবে করতে হবে। টের কখন পাবে না, যখন আমি বডির ভিতরের মতো তাকে পরিবেশ দিব। তাহলে বডির ভিতরে কি আমাদের তাপমাত্রা কত 37°C, বডির ভিতরে কি আছে, রক্ত আছে, তাহলে হৃৎপিণ্ডের সাথে কার ডিরেক্ট কানেকশন, রক্তের কানেকশন, তাহলে রক্তের স্বাদ কিরকম, রক্তের স্বাদ হচ্ছে নোনতা, রক্তের মধ্যে কিছু লবণ থাকে, লবণাক্ত থাকে, রক্তের মধ্যে আর কি থাকে, অক্সিজেন থাকে, তাহলে রক্তের মধ্যে যেটা থাকে অক্সিজেন থাকে, লবণ থাকে, ঠিক আছে, এবং তাপমাত্রা থাকে কত 37°C। তুমি যদি ওই রক্তের মতো একটা পরিবেশ বা বডির ভিতরের মতো একটা পরিবেশ তুমি হৃৎপিণ্ডকে প্রোভাইড করতে পারো, দেহের বাইরে আসলো সে একটা সাময়িক সময়ের জন্য বিট তৈরি করতে থাকবে, বুঝতে পারছো। পর অপারেশন শেষ তুমি হৃৎপিণ্ডকে আবার আগের জায়গায় ফেরত পাঠিয়ে দিবা, ওই জায়গায় সুন্দর করে বসায় দিবা, কোনো সমস্যা নেই, অপারেশন সাকসেসফুল হবে। তার মানে বোঝা গেল যে হৃৎপিণ্ড যদি একটু অনুকূল পরিবেশ পায় তাহলে হরমোন, এনজাইম বা স্নায়ু উদ্দীপনা দ্বারা নিয়ন্ত্রিত হয় না, বরং সে নিজেই নিজের হার্টবিট তৈরি করতে পারে। সুতরাং এই ঘটনার নাম হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ। সো উদ্দীপকের মধ্যে যখন তুমি দেখবা যে একটা শব্দ আসবে স্বয়ংক্রিয় হৃদস্পন্দন, যখনই স্বয়ংক্রিয় হৃদস্পন্দন আসবে তখন চোখ বন্ধ করে সেটা কি হয়ে যাবে, চোখ বন্ধ করে সেটা হবে মায়োজেনিক নিয়ন্ত্রণ, মনে থাকবে। তাহলে স্বয়ংক্রিয় হৃদস্পন্দনের কথা বললেই চোখ বন্ধ করে হচ্ছে মায়োজেনিক নিয়ন্ত্রণ। আচ্ছা, তো চলো আমরা নেক্সট অংশে যাই। এখন তোমার প্রশ্ন হচ্ছে যে হৃৎপিণ্ডের মধ্যে এমন কি আছে যার জন্য নিজেই নিজের বিট তৈরি করতে পারে, যার ফলে মায়োজেনিক নিয়ন্ত্রণ কি হয়, সম্পন্ন হয়। তোমার কিন্তু নেক্সট কোশ্চেন হচ্ছে এটা। ওকে, সো আমি এখান থেকে আগে হেডিংস গুলো লেখাই দিই। এখন দেখো, মায়োজেনিক নিয়ন্ত্রণের জন্য, মায়োজেনিক নিয়ন্ত্রণের জন্য, মায়োজেনিক জন্য বিশেষ বিশেষ জাংশনাল, বিশেষ জাংশনাল বা সংযোগী টিস্যু বিদ্যমান, বিশেষ জাংশনাল বা সংযোগী টিস্যু বিদ্যমান, এটা খেয়াল রাখবা। এখন দেখো এই টিস্যুগুলো 4 রকম। একটা হচ্ছে তোমার সাইনো অ্যাট্রিয়াল
সাইনোএট্রিয়াল নোড, সংক্ষেপে বলা হয় এসএ নোড, এসএন বলা হয়। অপশন বি হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড, সংক্ষেপে হচ্ছে এভি নোড। অপশন সি হচ্ছে বান্ডল অফ হিস এবং তার ডান ও বাম শাখা, বান্ডল অফ হিস এবং তার ডান ও বাম শাখা। 4 নাম্বার হচ্ছে কি পারকিনজি ফাইবার। ঠিক আছে। সো মায়োজেনিক নিয়ন্ত্রণের জন্য যে টিস্যুগুলো দায়ী সেই টিস্যুগুলোর নাম বলা হয় কি জাংশনাল টিস্যু বা সংযোগী টিস্যু। এই টিস্যু 4 রকমের। প্রথমটা হচ্ছে এসএ নোড বা সাইনোএট্রিয়াল নোড, তারপর হচ্ছে এভি নোড বা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, 3 নাম্বার হচ্ছে বান্ডল অফ হিস এবং তার ডান শাখা ও বাম শাখা, 4 নাম্বার কি পারকিনজি ফাইবার। তো আশা করি তোমরা এগুলো মনে রাখতে পারবা। এবার চলো আমরা প্রত্যেকটা পয়েন্টের একটু বিস্তারিত পড়বো। প্রথমে দেখো সাইনোএট্রিয়াল নোড। ওকে, সাইনোএট্রিয়াল নোডটা কোথায় আছে? এইটা তোমার আছে ডান অ্যাট্রিয়াম ও সুপেরিয়র ভেনা কাভার, সুপেরিয়র ভেনা কাভার সংযোগ স্থলে। তাহলে ডানেট্রিয়াম এবং সুপিরিয়র ভেনা কাভার সংযোগ স্থলে, এটা খেয়াল রাখো। এটা তোমার লম্বা হচ্ছে 10 থেকে 15 মিলিমিটার, চওড়া হচ্ছে তোমার 3 মিলিমিটার, আর পুরুত্ব হচ্ছে তোমার 1 মিলিমিটার। খেয়াল করে দেখো সবগুলাই কিন্তু 3 গুণ করে কমতেছে বা 3 ভাগের 1 ভাগ হচ্ছে। ধরো লম্বা ধরলাম 10 মিলিমিটার, তাহলে 10কে 3 দ্বারা ভাগ দিলে কত 3 হয়, 3 3 9, ধরো যে 3 এর 3.33, তো চওড়া হচ্ছে 3, আবার 3কে 3 দ্বারা ভাগ করো হয়ে গেল 1, মানে 3 গুণ হারে কমতেছে না। তাহলে লম্বা ছিল 10, চওড়া হচ্ছে তার 3 ভাগের 1 ভাগ 3 এবং পুরুত্ব হচ্ছে তার 3 ভাগের 1 ভাগ 1। ওকে, এটা খেয়াল রাখতে পারো। এটাকে বলা হয় প্রাকৃতিক পেসমেকার, একে বলা হয় প্রাকৃতিক পেসমেকার। কারণ এখান থেকে সৃষ্ট অ্যাকশন পটেনশিয়াল বা বিদ্যুৎ তরঙ্গের ফলে হৃদস্পন্দন শুরু হয় ও চলতে থাকে। ঠিক আছে, তাহলে আমরা চলো এইটুকু ভালো মতো খেয়াল করার চেষ্টা করি। অবস্থান ক্লিয়ার আর এর ডায়ামিটারটা ক্লিয়ার। এটার নাম কি বলছি? প্রাকৃতিক পেসমেকার। তাহলে প্রাকৃতিক পেসমেকার ইংরেজি কি হবে? ন্যাচারাল পেসমেকার। ঠিক আছে, এখন দেখো এটাকে প্রাকৃতিক পেসমেকার কেন বলা হয়? কারণ এখান থেকে সৃষ্ট যে অ্যাকশন পটেনশিয়াল বা বিদ্যুৎ তরঙ্গ, এটার ফলে হৃদস্পন্দন শুরু হয় এবং চলতে থাকে। তাহলে অ্যাকশন পটেনশিয়াল কি? অ্যাকশন পটেনশিয়াল হচ্ছে একটা স্নায়ু উদ্দীপনা অথবা এমন একটা বিদ্যুৎ তরঙ্গ যে তরঙ্গের ফলে হার্টবিট সৃষ্টি হয়। যেমন দেখো এই যে কারেন্টের যে তার আছে না, কারেন্টের তারের ভিতরে যখন বিদ্যুৎ পাস হয় তখন কি একটা লাইট জ্বলে না বা একটা ফ্যান ঘুরে? ঠিক একইভাবে যখন হৃদপেশির ভিতর দিয়ে এই অ্যাকশন পটেনশিয়াল হয় বা একটা স্নায়ু উদ্দীপনা পরিবাহিত হয়, তখন দেখা যায়
তোমার ওই এস নোটটা কি হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যায়, এবং এস নোটটা অ্যাক্টিভ হয়ে বিট আপনা আপনি কি করতে পারে, আপনা আপনি বিট তৈরি করতে পারে। বুঝতে পারছো? এখন দেখো তাহলে এস নোট থেকে যে তোমার অ্যাকশন পটেনশিয়াল সৃষ্টি হয়, দেখো এই যে এখানে যে অ্যাকশন পটেনশিয়াল সৃষ্টি হলো বা বিদ্যুৎ তরঙ্গের সৃষ্টি হলো, এটা কিন্তু ব্রেইন থেকে আসে নাই, এটা কিন্তু ব্রেইন থেকে আসে নাই, এছাড়া এস নোট থেকে উৎপন্ন হয়েছে। তাহলে এস নোট নিজে নিজে একটা বিদ্যুৎ তরঙ্গ অথবা কি একটা অ্যাকশন পটেনশিয়াল সৃষ্টি করে, এবং এটার ফলেই কি হয়, স্নায়ু উদ্দীপনা হৃদস্পন্দন কি হয়, শুরু হয়। যেহেতু এস নোট নিজে নিজেই তার স্পন্দন সৃষ্টি করতে পারতেছে, তাই এটাকে বলতেছে প্রাকৃতিক পেসমেকার। এবার আসো আমরা পড়বো এভি নোট নিয়ে পড়বো আমরা, ঠিক আছে? ছবিটা একটু পরে দেখবো। এবার আসো এট্রিও ভেন্ট্রিকুলার নোড অথবা এভি নোট। এখন দেখো এই এভি নোডের মধ্যে যদি বলা হয় এর অবস্থান কোথায়, এর অবস্থান হচ্ছে তোমার ডান অ্যাট্রিয়ামে ও ট্রাইকাসপিড কপার্টিকার পেছনে। তাহলে এটার অবস্থানও ডানেট্রিয়ামে ও ট্রাইকাসপিড কপার্টিকার পেছনে, কারণ তোমরা জানো ডানেট্রিয়াম ডান ভেন্ট্রিকুলার মাঝখানে কি আছে, ট্রাইকাসপিড কপার্টিকা আছে, এই কপার্টিকার পিছন দিকে থাকে। আবার কারো কারো মতে এটি আন্তঃঅ্যাট্রিয়াল পর্দায় অবস্থান করে। মানে দুই জায়গায় দুই রকম কথা লেখা আছে। তাহলে দেখো অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডের মধ্যে বলা আছে যে এটা ডানেট্রিয়াম আর ট্রাইকাসপিড কপার্টিকা, ঠিক আছে, এদের সংযোগস্থলে এবং ট্রাইকাসপিড কপার্টিকার পিছন দিকে আছে। আবার কেউ কেউ বলছে এটা আন্তঃঅ্যাট্রিয়াল পর্দায় অবস্থান করে। এখানে আন্তঃঅ্যাট্রিয়াল পর্দা মানে কি, ডানেট্রিয়াম আর বামেট্রিয়াম এদের মাঝখানে যে পর্দাটা আছে এটাকে বলা হয় আন্তঃঅ্যাট্রিয়াল পর্দা। তো ডানেট্রিয়াম থেকে বামেট্রিয়াম পৃথক আছে না, দুটো তো সেপারেট আছে। তো সেপারেট থাকার জন্য ডানেট্রিয়াম বামেট্রিয়াম মাঝখানে একটা পর্দা আছে, নাম কি আন্তঃঅ্যাট্রিয়াল পর্দা, সেখানে তোমার অবস্থান করে। উপরের সেন্টেন্সটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, সেকেন্ড সেন্টেন্সটা তোমরা রাখতে পারো, বিকজ এখানে যে কথা বলছি আর এখানে যে কথা বলছি সেম কথাই, মানে পজিশন অলমোস্ট সেম, শুধুমাত্র দুটা ভিন্ন ভাবে উপস্থাপন করা হয়েছে, দুটাকে দুই অ্যাঙ্গেল থেকে দেখা হয়েছে। একটা হচ্ছে কপার্টিকার অ্যাঙ্গেল থেকে দেখা হয়েছে, তাহলে ট্রাইকাসপিড কপার্টিকার পিছনে, আর একটা দেখা হয়েছে যে ডানেট্রিয়াম বামেট্রিয়ামের মাঝখান বরাবর যে পর্দাটা আছে সেইখানে অবস্থান করে। ওকে, এবার দেখো এইটাকে কি বলা হচ্ছে, একে বলা হচ্ছে সংরক্ষিত পেসমেকার, বা এটাকে আমরা কিন্তু বলতে পারি, ইংরেজিতে বলতে পারি রিজার্ভ পেসমেকার। তাহলে সংরক্ষিত পেসমেকার অথবা কি রিজার্ভ পেসমেকার। তা দেখো সংরক্ষিত পেসমেকার বা রিজার্ভ পেসমেকার মানে কি, যদি এসএ নোড কখনো অকেজো হয়ে যায়, ঠিক আছে, তখন মানুষকে তো বাঁচতে হবে, তার তো হার্টবিট চলতে হবে, তাই না? তখন এভি নোড কি করে, হার্টবিট তৈরি করার দায়িত্ব নেয় এবং এভি নোড এটাকে সামাল দেয়। তাহলে যদি কখনো এসএ নোড নষ্ট হয়ে যায় বা অকেজো হয়ে যায়, তখন দেখা যায় একজন ব্যক্তি কিন্তু সাথে সাথে মারা যাবেন এরকমটা না, সৃষ্টিকর্তা তাদের জন্য একটা ব্যাকআপ অপশন রাখছে, সেটার নাম কি এভি নোড। তখন এস নোডের পরিবর্তে এভি নোড থেকে স্নায়ু উদ্দীপনা কি হবে, সৃষ্টি হবে এবং ওই মানুষটাকে বাঁচিয়ে রাখবে। কিন্তু ওই ব্যক্তি বুঝতে পারবে there is something wrong বিকজ হার্টবিট আগের তুলনায় অনেক কমে যাবে। এস নোডের হার্টবিট তো তোমার আমাদের স্বাভাবিক হার্টবিট 70 থেকে 80 বার, কিন্তু এভি নোডের ক্ষেত্রে অনেকটা কম থাকবে। সো সে বুঝতে পারবে যে there is something wrong, হৃৎপিণ্ড একটু স্লো ডাউন হয়ে গেছে বা হার্টবিট একটু কম হচ্ছে, আরো কিছু লক্ষণ দেখে সে বুঝতে পারবে যে তার ডাক্তারের কাছে যাওয়া দরকার, এবং দেখা যাবে সে ডাক্তারের কাছে যাবে, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তখন দেখা যাবে বুঝতে পারবে যে তার এস নোডে যে সমস্যা হয়েছে এটা আইডেন্টিফাই করে তখন তাকে চিকিৎসা দিবে। এবং দেখা যাবে এই ক্ষেত্রে এস নোড যদি তোমার অকেজো নষ্ট হয়ে যায়, আমরা এর সাপোর্টিভ হিসাবে, ঠিক আছে, এর সাপোর্টিভ হিসাবে যাতে এই এস নোডের উপর, প্রাকৃতিক এস নোডের উপর চাপ কম পড়ে, তার জন্য একটা যান্ত্রিক পেসমেকার লাগাই দিই। ধরো প্রাকৃতিক পেসমেকার শতভাগ কাজ করতে পারতেছে না, কিছুটা অকেজো হয়ে গেছে, তখন আমরা কি করি, ওই এস নোডকে যাতে সাপোর্ট দিতে পারে
বা এসএ নোডের উপর যাতে অতিরিক্ত চাপ না পড়ে তার জন্য আমরা এই পাশাপাশি এসএ নোডের পাশাপাশি আরেকটা আমরা পেসমেকার বসায় দেই, যেটা হচ্ছে তোমার যান্ত্রিক পেসমেকার, একটা আর্টিফিশিয়াল ডিভাইস। ওইটার কাজ হচ্ছে কি যে অসুস্থ বা অকেজো পেসমেকারকে নজরদারির মধ্যে রাখবে, এবং এসএ নোড যদি প্রয়োজনীয় উদ্দীপনা বা হার্টবিট সৃষ্টি করতে না পারে তখন যান্ত্রিক পেসমেকার তাকে সহায়তা করবে। বুঝতে পারছো? যান্ত্রিক পেসমেকার কাজ হচ্ছে এসএ নোডকে রিপ্লেস করা না, বরং এসএ নোডকে সাপোর্ট দেওয়া। রিপ্লেস করা মানে কি, এসএ নোডের পরিবর্তে আমি একটা যান্ত্রিক এসএ নোড বসাই দিলাম, সেটা হচ্ছে রিপ্লেসমেন্ট। আসলে এখানে রিপ্লেসমেন্টের পরিবর্তে কি করা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে সাপোর্ট দেওয়া হয়, কারণ এসএ নোডটা দুর্বল হয়ে গেছে, অকেজো হয়ে গেছে, বা একটু সাময়িকভাবে নষ্ট হয়ে গেছে, তখন তার উপর ওয়ার্কলোড কমানো যায় বা তাকে সাপোর্ট দিতে পারে, এর জন্য একটা যান্ত্রিক পেসমেকার এই বুকের চামড়ার নিচে বা উদরের চামড়ার নিচে, মানে চামড়ার নিচে বা ত্বকের নিচে কি করা হয়, বসানো হয়। ইউজুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে বুকের চামড়ার নিচে বসানো হয়, এবং অনেক সময় বাহির থেকে বোঝা যায় যে তার মানে হার্টের লেভেলে বা তার বুকের বাম দিকে চামড়ার নিচে কিন্তু একটা পেসমেকার বসানো হচ্ছে। অনেক সময় বাহির থেকে ওই তোমার চাকতিটা, ওই পেসমেকারের যে তোমার ইটা থাকে, তোমার ডিস্কটা থাকে, সেই ডিস্কটা অংশ বাহির থেকে কি করা যায়, বোঝা যায় যে ওখানে উঁচু একটা কিছু আছে, ওখানে একটা কিছু বসানো হয়েছে। ওকে, সো যাই হোক, এইরকম ছবিও তোমাদের বইতে আছে, আমরা সামনে একটু পড়াবো। তাহলে আমরা এভি নোড নিয়ে আশা করি পড়ানো শেষ করে ফেলছি। এবার আসো এভি নোডের পরে শুরু হবে তার থেকে বান্ডল অফ হিস। ওকে, এবার আসো এখানে বান্ডল অফ হিস, এবং বান্ডল অফ হিস থেকে কি হবে, ডান শাখা বাম শাখা। বান্ডল অফ হিস ও তার ডান এবং বাম শাখা, ঠিক আছে। আর এদের থেকে উৎপত্তি হয়, পারকিনজি ফাইবার। তাহলে মনে রাখবো যে বান্ডল অফ হিস থেকে উৎপন্ন হয় কি, পারকিনজি ফাইবার। আর বান্ডল অফ হিসের দুটো শাখা আছে, ডান শাখা বাম শাখা। আসলে হিস একজন বিজ্ঞানীর নাম, হিস কিন্তু একজন বিজ্ঞানীর নাম, ঠিক আছে। এখানে তেমন কিছু আসলে পড়ার নাই, আমরা একটু পরে কিছু কথা আরো পড়াবো। আর পারকিনজি ফাইবার, এই পারকিনজি ফাইবারের কাজ কি, এরা ভেন্ট্রিকলের প্রাচীরে উদ্দীপনা পরিবহন করে, ঠিক আছে। তাহলে পারকিনজি ফাইবার কি কাজ করে, এরা ভেন্ট্রিকলের প্রাচীরে উদ্দীপনা পরিবহন করে, এটা খেয়াল রেখো, ঠিক আছে। তাহলে যদি প্রশ্ন আসে যে সংযোগী বা জাংশন টিস্যুর মধ্যে কোন অংশটি ভেন্ট্রিকল প্রাচীরে উদ্দীপনা পরিবহন করে, তাহলে ভেন্ট্রিকল প্রাচীরে উদ্দীপনা পরিবহনের কথা বললেই হবে পারকিনজি ফাইবার। এখন আসো কোন জায়গা থেকে কতগুলো হার্টবিট তৈরি হয়, তাহলে এসএ নোড থেকে হার্টবিট তৈরি হয়, ঠিক আছে। এসএ নোড থেকে তোমার 70 থেকে 80টি হার্টবিট তৈরি হয়, 70 থেকে 80টি হার্টবিট তৈরি হয়। গড়ে হচ্ছে 72টি ধরছে, ধরো গড়ে 72টি বা গড়ে 75টি ধরছে, হ্যাঁ, এক এক বইতে এক এক ভাবে ধরছে, 72 বলেও ঠিক 75 বলেও ঠিক, গড়ে 72টি ধরছে। ওকে, তারপর ধরো এভিনোডের উদ্দীপনা ধরছে যে 50 বার বা 50 বিটস পার মিনিট, 50 বিটস পার মিনিট, ঠিক আছে। তারপর বান্ডল অফ হিস, এটার উদ্দীপনা হচ্ছে ধরো 36 বিট ধরছে, 36 বিটস পার মিনিট। তারপর হচ্ছে পারকিনজি ফাইবার, এটা যদি হার্টবিট তৈরি করে সেটা হবে 30 থেকে 35 বিটস পার মিনিট, ঠিক আছে। তাহলে মনে থাকবে। তাহলে দেখো আমাদের প্রাকৃতিক পেসমেকার ছিল এসএ নোড, সুতরাং এসএ নোড হচ্ছে আমাদের স্বাভাবিক হার্টবিট তৈরি করে। আমাদের স্বাভাবিক হার্টবিট কত, 70 থেকে 80 বার বা 75 বার বলি, 72 বার বলি, এটা এসএ নোড থেকে আসে। যদি এসএ নোড নষ্ট হয়ে যায়, এভি নোডের পাওয়ার কত, 50 বিটস পার মিনিট। যদি এভি নোড অকেজো হয়ে যায় তাহলে বান্ডল অফ হিসের পাওয়ার কত হবে, 36 বিটস পার মিনিট। মানে এসএ নোড যদি 72 বার হয় তার অর্ধেক হচ্ছে বান্ডল অফ হিসে, 72 অর্ধেক কত, 36 বিটস পার মিনিট। আর পারকিনজি ফাইবার থেকে 30 থেকে 35 বিটস আসতে পারে সর্বোচ্চ।
ওকে, এখন এইটুকু ভালো করে আমরা পড়বো। এটা অন্য একটা লেখকের বইতে আসছে, তার নাম হচ্ছে মেঘনাথ সাহা। যার বইতে আসছে ওনার ওই টিচার নাম হচ্ছে মেঘনাথ সাহা, তার বইতে এই তথ্যগুলো আছে। আমি তোমাদেরকে আগে বলছি যে আমি কমপক্ষে 3টা রাইটারের তথ্য পড়াই দিব। সেটা হচ্ছে কাজী মৌসার, আব্দুল আলিম, নূরে পারভিন খানম, সাথে মেঘনাথ সাহাও বলতে পারি। তো 3-4টা বই যেগুলো দরকার আমি পড়াই দিব। এবার দেখো হার্ট ব্লক কখন বলবো, ঠিক আছে? ওকে, এইটুকু শেষ, ঠিক আছে? একটা ওতে তথ্য পড়াই দেই যে হার্ট ব্লক কখন বলা যায়। বলছে যখন যখন হার্ট বিট মিনিটে মিনিটে মাত্র 30 থেকে 40 বার, তখন তখন হৃৎপিণ্ডে ব্লক ব্লক আছে বলে হৃৎপিণ্ডে ব্লক আছে বলে ধারণা করা হয়। মনে থাকবে? তাহলে যখন হার্টবিটের পরিমাণ মাত্র 30 থেকে 40 বিটে চলে আসবে, অনেকটা ফল করবে, ঠিক আছে, এই বিট পাবো, তখন ধরে নিতে হবে যে হৃৎপিণ্ডে ব্লক আছে। কারণ ব্লক হওয়ার জন্যই উদ্দীপনা আসতে পারতেছে না, ব্লক হওয়ার জন্যই হার্টবিট তৈরি হইতে পারতেছে না। ওকে, সো এই লাইনটাও তোমরা দেখে রাখতে পারো। আচ্ছা, এবার আসো কয়েকটা আমরা সময় নিয়ে কথা বলবো। এই যে ছবিটার সাথে আমরা কিছু সময় নিয়ে কথা বলবো। দেখো, তোমাদের কোনো বুঝতে অসুবিধা হচ্ছে বলো? কারো কোনো প্রশ্ন আছে কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো? হার্টকে যদি ফ্রিজিং করে রাখে তাহলে হার্ট জমে যাবে, হার্ট মারা যাবে, ঠিক আছে? কোষের কার্যক্রম স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় কেন? অ্যান্সার, সকল কোষের কার্যক্রমই স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়, এক্সেপশন হচ্ছে হৃৎপেশি। হৃৎপেশির কোষগুলোর কার্যক্রম স্নায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয় না, স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হয়, ঠিক আছে? হ্যাঁ, ছবি অবশ্যই আঁকতে হবে। এই যে তোমার মায়াজিত নিয়ন্ত্রণ আসতে পরীক্ষাতে, তোমাকে এই ছবি অবশ্যই আঁকতে হবে, ঠিক আছে? তাহলে এসও নোট এভি নোট হচ্ছে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণে সাহায্য করে। তুমি ঠিক ধরছো, বিকজ হৃৎপিণ্ডের একবার সংকোচন একবার প্রসারণ মানে কি একটা হার্টবিট। যেহেতু সংকোচন প্রসারণের যোগফল হচ্ছে হার্টবিট, সুতরাং অবশ্যই সংকোচন প্রসারণে তোমার এসও নোট এভি নোটের ভূমিকা আছে, ঠিক আছে? ওকে, এবং তারাই আসলে ওই উদ্দীপনা সৃষ্টি করতেছে, তারাই হার্টবিট হইতে সাহায্য করতেছে। এখন দেখো, এসএ নোট থেকে উদ্দীপনা তোমার এভি নোটে আসতে, এসএ নোট থেকে এভি নোট উদ্দীপনা আসতে, ঠিক আছে, সময় লাগে হচ্ছে তোমার 0.03 সেকেন্ড। তাহলে এসএ নোট থেকে উদ্দীপনা কোথায় আসবে? এভি নোটে। তাহলে এসএ নোট থেকে এভি নোটে আসতে কত সময় লাগে? 0.03 সেকেন্ড। এবার আসো এভি এন ডিলে। তাহলে এভি নোডাল ডিলে, এভি নোডে উদ্দীপনা একটু বিশ্রাম নেয়, একটু দেরি করে, সেটা হচ্ছে 0.09 সেকেন্ড। এরপর দেখো এভি নোড থেকে পারকিনজি ফাইবারে আসতে সময় লাগে 0.04 সেকেন্ড। তাহলে টোটাল সময় কত দেখো? তাহলে এসএ নোট থেকে যদি আমি বলি, এসএ নোট থেকে পারকিনজি ফাইবার, তাহলে এসএ নোট থেকে পারকিনজি ফাইবারে আসতে মোট সময় লাগবে হচ্ছে তোমার 0.3 যোগ 0.09 যোগ হচ্ছে 0.04 সেকেন্ড। তাহলে হিসাব করো, 9 আর 3 হচ্ছে 12, 12 আর 4 কত 16, তাহলে 16 দশমিক হচ্ছে 2 ঘর পরে, তাহলে যদি 16 দেখি সংখ্যা দশমিক 2 ঘর পরে, তাহলে এখানে দশমিক হবে, তাহলে 0.16 সেকেন্ড। তাহলে চলো আমরা আবার একটু দেখি। এখন দেখো উদ্দীপনা এসএ নোড থেকে এভি নোডে আসবে, এসএ নোড থেকে এভি নোডের মানে পথ অতিক্রম করতে সময় লাগে 0.03 সেকেন্ড।
অ্যাভিনোডে উদ্দীপনা একটু বিশ্রাম নেয়, একটু দেরি করে, তো সময় লাগে 0.09 সেকেন্ড। আর অ্যাভিনোড থেকে উদ্দীপনা পারকিনজি ফাইবারে আসতে সময় লাগে 0.04 সেকেন্ড। ঠিক আছে, এখন যদি আমি তোমাকে বলি মানে এভিনোড থেকে পারকিনজি ফাইবার আসলো, তাহলে বান্ডল অফ হিজের মাধ্যমে আসলো, তাহলে এভিনোড থেকে বান্ডল অফ হিজের মাধ্যমে পারকিনজি ফাইবার আসতে 0.04 সেকেন্ড। তাহলে যদি একদম শুরু থেকে শেষ পর্যন্ত বলি, তাহলে এসএনোড থেকে শুরু হয়ে যদি একদম পারকিনজি ফাইবার উদ্দীপনা আসে, তাহলে মোট সময় দেখো এই তিনটাকে যোগ করতে হবে, 0.03, 0.09, 0.04 সেকেন্ড, 9 4 13 আর 3 16, পয়েন্ট হচ্ছে 2 ঘর পর, তাহলে 0.16 সেকেন্ড। এটা কি পারবা? তাহলে দেখো এইখান থেকেও আসতে পারে, এসএনোড থেকে এভিনোডে কত সময় 0.03, আবার দেখো টোটাল সময় কত লাগতে পারে সেটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে। তাহলে পরীক্ষায় কোন সময়টুকু চাইছে তোমাকে সেটা ভালো মতো খেয়াল করতে হবে। ওকে, এবং এটার ছবি আঁকতে হবে, ছবি আঁকতে হবে মাস্ট। ঠিক আছে, ছবি আঁকতে হবে, পরীক্ষায় যদি আসে ছবি আঁকতে হবে। তবে ছবিটা তুমি আর একটু সহজ করে আঁকতে পারো। এখানে তো একটু কঠিন করে আঁকাইছে, তোমার তো কঠিন করে হৃৎপিণ্ড আঁকার দরকার নাই, তুমি হৃৎপিণ্ডকে একটু সহজ করে আঁকাবা, এত হিবিজিবি করার দরকার নাই। তুমি একটা কাঠামো তৈরি করবা, যদি বোঝা যায় এটা হৃৎপিণ্ড, প্রকোষ্ঠগুলাকে ঠিকভাবে চিহ্নিত করবা, আর প্রকোষ্ঠ চিহ্নিত হয়ে গেলে তুমি জাস্ট তোমার জাংশন টিস্যুগুলো দেখাবা। এই দেখো এসএনোড, এসএনোড দেখো এই যে এখানে আছে, এই দেখো এসএনোডটা, তাহলে এটা কোথায় আছে দেখো, এটা ডানের ট্রেমে আছে, আর উপর দিকে কি ছিল, এই সুপিরিয়র ভেনা কাভা। ঠিক আছে, সুপিরিয়র ভেনা কাভা, তাহলে সুপিরিয়র ভেনা কাভা এবং ডানের ট্রিয়াম, দেখো তার সংযোগ স্থল আছে কি এসএনোড, তাই না? এসএনোডে প্রথমে হার্টবিট সৃষ্টি হবে, হার্টবিট সৃষ্টি হয়ে এটা আসবে কোথায়, এভিনোডে। তাহলে দেখো এই যে এভিনোড কোনটা, এই যে এখানে আছে এভিনোড, এই দেখো, তাহলে এভিনোডটা কোন জায়গাতে আছে, এটা ডানের ট্রেমে আছে, কিন্তু ট্রাইকাসপিড কপাটিকার, ট্রাইকাসপিড পিছনে। আবার ডানের ট্রিয়াম বামের ট্রেমের মাঝখানে যে সংযোগ স্থল বা পর্দা, আন্তঃটের পর্দা, এর মধ্যেও কিছুটা থাকে, ওইটার সাথে কিছু কানেকশন থাকে। সো এভিনোডের অবস্থা আমরা দেখে ফেললাম। এভিনোডের পরে কি শুরু হয়েছে দেখো, বান্ডল অফ হিস, বান্ডল অফ হিসের দুটো শাখা, একটা ডান শাখা আর একটা কি, এই দেখো বাম শাখা, তাহলে ডান শাখা বাম শাখা। এখন ডান শাখা আর বাম শাখা দেখো সামনে অগ্রসর হবে, এবং যখন তারা ভেন্ট্রিকলার প্রাচীরে যাবে, তখন দেখো তারা আরো ক্ষুদ্র ক্ষুদ্র শাখা প্রশাখায় কি হয়ে গেল, বিভক্ত হয়ে গেল, আরো ছোট ছোট ফাইবারে কনভার্ট হয়ে যাবে, এবং এইভাবে সমগ্র হৃৎপিণ্ডের ভেন্ট্রিকল প্রাচীরে কি হয়ে যাবে, ছড়ায় যাবে, ভেন্ট্রিকল প্রাচীর ছড়ায় যাবে, কারণ তোমরা জানো হৃৎপিণ্ডের মধ্যে ভেন্ট্রিকলগুলো আকারে বড়, সুতরাং ওই প্রাচীরগুলোতে ছড়ায় যাবে। তাহলে দেখো প্রথমে কি এসএনোড, এইটা হচ্ছে এসএনোড অবস্থান দেখবা, তারপর এটা হচ্ছে এভিনোড, তারপর হচ্ছে বান্ডল অফ হিস, তার শাখা দুইটা, একটা হচ্ছে ডান শাখা আর একটা হচ্ছে বাম শাখা, আর লাস্টে গিয়ে হচ্ছে এই যে তোমার ভেন্ট্রিকল প্রাচীরে গিয়ে যেগুলো তৈরি হয়েছে এগুলোর নাম হচ্ছে পারকিনজি ফাইবার। তাহলে এই যে এসএনোড থেকে উদ্দীপনা এভিনোডে আসছে, সময় লাগছে কত সেকেন্ড, এটা বলছে 0.03 সেকেন্ড। এভিনোডে উদ্দীপনা সময় কতক্ষণ দেরি করে, 0.09 সেকেন্ড। আর এভিনোড থেকে বান্ডল অফ হিসের মাধ্যমে ডান ও বাম শাখা দিয়ে পারকিনজি ফাইবার আসতে, এই পারকিনজি ফাইবার আসতে সময় লাগতেছে কত, আরো 0.04 সেকেন্ড। তাহলে তিনটাকে যোগ করলে তোমার 0.16 সেকেন্ড সময় লাগে পুরো রাস্তা অতিক্রম করতে। এখন তুমি খেয়াল করো যে বামের ট্রিয়ামের দিকে কিন্তু আমরা কিছুই বললাম না, তাহলে বামের ট্রিয়ামের দিকে কি উদ্দীপনা যাবে না? অবশ্যই যাবে। তাহলে এসএনোড থেকে দেখো, এসএনোড থেকে উদ্দীপনা একদিকে এভিনোডেও যাবে, আবার আরেক দিকে কিন্তু বামের ট্রিয়ামের দিকেও যাবে। তাহলে এসএনোড থেকে উদ্দীপনা দেখো দুই দিকে মুভ করতেছে, এসএনোড থেকে উদ্দীপনা একদিকে এভিনোডে যাচ্ছে, এর পাশাপাশি ডানের ট্রেম থেকে বামের ট্রেম থেকে উদ্দীপনা যাবে কি এসএনোড থেকে। সো বামের ট্রেমে আলাদা করে কোনো তোমার জাংশন টিস্যু নিয়ে কিন্তু কোনো কথা বলা হয়নি। ঠিক আছে, এখন বলো তোমাদের কোনো ডাউট আছে কিনা, কারো কোনো ডাউট আছে কিনা বলো। আচ্ছা, ঐশী, মৃত্তিকা, সামিয়া, রিহাদ বলছে ক্লিয়ার, থ্যাঙ্কস লট। কারো কোনো কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন নাই, তো কোশ্চেন না থাকে তাহলে এটা কমপ্লিট। তোমরা যদি মায়াজনিক নিয়ন্ত্রণ আসে, মায়াজনিক নিয়ন্ত্রণের সংজ্ঞা লিখবা, তার জাংশন টিস্যু, 4 ধরনের জাংশনের নাম লিখবা, ওদের অবস্থান, তারপর হচ্ছে তোমার ওদের যে কাজ, ওদের যে বিশেষ নাম সেগুলো বলবা, প্লাস হচ্ছে এই ছবিটা আঁকায় দিবা, এবং ছবির মধ্যে অবশ্যই উদ্দীপনার ঢেউ কিভাবে সামনে যাচ্ছে সেটা তীর চিহ্ন দিয়ে কিন্তু বুঝাইতে হবে।
এবার আসো আচ্ছা, এখানে তোমাদের একটা জাস্ট যদি সিকোয়েন্স তুমি মনে রাখো, তাহলে উদ্দীপনা কিভাবে যায়। তাহলে প্রথম হচ্ছে এস এ নোট, এস এ নোট থেকে কোথায় যাবে, এবি নোট, এবি নোট থেকে কোথায়, বান্ডল অফ, বান্ডল অফ হিস, আর এখান থেকে হচ্ছে পারকিনজি ফাইবার, পারকিনজি ফাইবার। বুঝতে পারছো, উদ্দীপনার ঢেউটা এইভাবে যায়। সিরিয়ালটা মনে রাখবে, হ্যাঁ, এস এ নোট, এবি নোট, বান্ডল অফ হিস, পারকিনজি ফাইবার। ওকে, এবার আসো আমরা একটা উদ্দীপক দেখি এখান থেকে। আমার আর একটা টপিক বাকি আছে, হ্যাঁ, আরো 10 মিনিট লাগবে সেটা পড়াইতে, তবে উদ্দীপকটা আগে দেখে ফেলি, এইটার সাথে যেহেতু সংশ্লিষ্ট। বলছে দেখো এই ছবিটা আঁকায় দিচ্ছে, এই দেখো ডানেটের মধ্যে একটা তোমার চাকতি দেখাইছে, এবং দেখো এখান থেকে উদ্দীপনা ছড়ায় পড়তেছে, এরকম মিন করছে। তো ধর এটাকে এই দিচ্ছে, এন্ড বলছে হার্টবিট বা হৃদস্পন্দন নিয়ন্ত্রণে উদ্দীপকের অঙ্গটির এ চিহ্নিত অংশের ভূমিকা বর্ণনা করো। তাহলে হার্টবিট বা হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করার জন্য এ চিহ্নিত অংশের ভূমিকা মানে পেসমেকার ভূমিকা। তাহলে পেসমেকার কিভাবে হার্টবিট নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। তার মানে তোমাকে এখানে মায়োজনিক নিয়ন্ত্রণ মানে কি সেটা বলতে হবে, মায়োজনিক নিয়ন্ত্রণের জাংশন টিস্যু জড়িত, জাংশন টিস্যুর নাম বলতে হবে, এবং এদের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কে, এসনোড। এসনোডের একদম যা আছে বইতে যাবতীয় সকল লাইন লেখার চেষ্টা করবা, তার অবস্থান থেকে শুরু করে তার ডায়ামিটার, তার অ্যাকশন পটেনশিয়াল, তার বিট তৈরির ক্ষমতা, এসনোড থেকে উদ্দীপনা কোথায় কোথায় যায়, বা মায়াজীয় কেন্দ্রের যে ছবিটা, এটা দেওয়ার চেষ্টা করবা। তার মানে তাহলে হার্টবিট উৎপন্ন করতে এ চিহ্নিত অংশ বা এসনোডের ভূমিকা, এটা বললে আসলে তোমার ওই মায়াজীয় কেন্দ্রের সব কথা লিখে ফেলতে হবে, বা জাংশন 4টাই কম বেশি লিখে ফেলতে হবে, কারণ শুরুটা হয় এসনোড থেকে, কিন্তু শুরু হয়ে তো সবগুলোর ভিতর দিয়েই উদ্দীপনা কি হয়, পরিবাহিত হয়। ওকে, সো আমরা এখানে এসএ নোট, এসএ নোট ও তোমার জাংশনাল টিস্যু, টিস্যু, ঠিক আছে, নিয়ে বর্ণনা, নিয়ে বর্ণনা লিখবা। তাহলে এসএ নোট বা জাংশনাল টিস্যু নিয়ে বর্ণনা লিখবা, ঠিক আছে। এবং এখানে মায়োজেনিক নিয়ন্ত্রণের কথা চলে আসবে, মায়োজেনিক নিয়ন্ত্রণ। তাহলে মায়োজেনিক নিয়ন্ত্রণ প্লাস এসএ নোট ও জাংশনাল টিস্যু নিয়ে বর্ণনা লিখে দিবা। তো আশা করি তোমরা ক্লিয়ার। ওকে, এটা ছিল কার্ডিয়াক চক্র ছিল। যাই হোক, আমরা এসনোটের থেকে একটা এমসিকিউ পাই, সরি গত ক্লাসে এটা তো পড়ানো হয় নাই, আজকে পড়াচ্ছে সংরক্ষিত পেসমেকার কোনটা। সংরক্ষিত বা রিজার্ভ পেসমেকার হচ্ছে এভি নোট, কারণ এস নোট নষ্ট হয়ে গেলে তখন এভি নোট কি করে, এভি নোট কাজ করে। সুতরাং একের অ্যান্সার বি। নেক্সট আসো পরেরটাতে দেখি, এভি নোটে উদ্দীপনা কত সেকেন্ড স্থায়ী হয়, মানে এভিনোডে উদ্দীপনা কতক্ষণ ডিলে করে, এভিনোডে কতক্ষণ স্থায়ী হয় মানে কতক্ষণ ডিলে করে। তাহলে এভিনোডাল ডিলে কতক্ষণ ছিল, 0.09 সেকেন্ড, একটু আগে পড়ছি। তাহলে 2 এর অ্যান্সার কি হবে, সি। এভিনোডে হচ্ছে 0.09 সেকেন্ড। এবার আসো তোমার মানুষের হৃৎপিণ্ডে ভেন্ট্রিকলের সিস্টল হলে, এগুলো পড়াইছে গতকালকে, তাই না, এগুলো গতকালকে পড়ানো হয়েছে। সো এগুলো থেকে আমরা এখন বের হয়ে যেতে পারি, আমরা আসতে পারি এখানে। তা দেখো এখানে আসলো হৃদস্পন্দক বা পেসমেকার। তাহলে এখানে একটা সংজ্ঞা আসে যে পেসমেকার কি, এটা জ্ঞানমূলক হিসেবে আসে, এটা আমি বই থেকে পড়াই দিব, ঠিক আছে। রেফারেন্স হচ্ছে তোমার আজমল স্যার, ওখানে তুমি পড়বা। তো সংজ্ঞাটা কিরকম বলছে, হৃৎপিণ্ডের ডান এট্রিয়ামে অবস্থিত, হৃৎপিণ্ডের ডান এট্রিয়ামে অবস্থিত, বা তুমি বলতে পারো ডান এট্রিয়াম এবং সুপিরিয়র ভেনা কাভার সংযোগ স্থলে অবস্থিত
যে বিশেষ কার্ডিয়াক পেশিগুচ্ছ, কারণ জাংশনাল টিস্যু বা সংযোগ টিস্যু কিন্তু একটা বিশেষ হৃদপেশি। এসএ নোড, এভি নোড কিন্তু একটা বিশেষ ধরনের হৃদপেশি, বুঝতে পারছো? সো যে বিশেষ কার্ডিয়াক পেশিগুচ্ছ বা যে বিশেষ হৃদপেশিগুচ্ছ স্বয়ংক্রিয়ভাবে হৃদস্পন্দন উৎপন্ন করতে পারে তাকে বলা হচ্ছে হৃদস্পন্দক বা ছন্দ নিয়ামক বা পেসমেকার। এখন দেখো প্রাকৃতিক ছন্দ নিয়ামককে এসএ নোড, কিন্তু একটু আগে বলতেছিলাম যদি এসএ নোড কোনো কারণে অকেজো হয়ে যায়, ঠিক আছে, সেই অকেজো হয়ে এখন দেখো একটা শব্দ বলতেছে, শব্দটা হচ্ছে এরিথমিয়া। এরিথমিয়া মানে কি? এরিথমিয়া, ঠিক আছে, এটা হচ্ছে তোমার অস্বাভাবিক হৃদস্পন্দন। অস্বাভাবিক হৃদস্পন্দন, এটাকে বলছে অ্যারিথমিয়া, ঠিক আছে। যার মধ্যে একটা ছিল তোমার ব্রাডিকার্ডিয়া, গত ক্লাসে পড়াইছিলাম যে হার্টবিট কমে যখন 60 বিটস পার মিনিট বা তার কম চলে আসবে সেটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। আর যখন হার্টবিট বেড়ে তোমার 100 বিটস বা তার বেশি হবে, 100 বিটস বা তার বেশি হবে, তখন তাকে বলছে ট্যাকিকার্ডিয়া। এদেরকে বলা হয় এরিথমিয়া। তাহলে এরিথমিয়া শব্দটা দেখো, তুমি যদি ইংরেজিতে খেয়াল করো, অ্যারিথমিয়া, ঠিক আছে। এ বা এন অর্থ কি না বোধক, তোমরা জানো যে এ বা এন অর্থ কি না বোধক। আর রিদম, রিদম থেকে আসছে রিদমিয়া। রিদম মানে কি? ছন্দ। তোমরা জানো রিদম, রিদম মানে হচ্ছে ছন্দ। তাহলে রিদমিয়া মানে ছন্দের বিষয়গুলা। আর যখন রিদমের আগে এ বা এন বসবে, এরিদমিয়া হয়ে যাবে, তাহলে ছন্দ নাই, ছন্দ নষ্ট হয়ে গেছে। তাহলে ছন্দ নষ্ট হয়ে গেলে তার হৃদস্পন্দন কি হয়ে যাবে? অস্বাভাবিক হয়ে যাবে। কখনো হার্টবিট খুব স্লো থাকতে পারে, কখনো হার্টবিট খুব ফাস্ট থাকতে পারে। যদি হার্টবিট অনেক ফল করে, 60 বিটসের কম হয়ে যায়, তাহলে সেটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া। আর যদি হার্টবিট অনেক বেড়ে যায়, 100 বিটসের বেশি হয়ে যায়, তখন তাকে বলা হয় ট্যাকিকার্ডিয়া। তো আশা করি ক্লিয়ার। এরিথমিয়ার চিকিৎসায়, ঠিক আছে, এরিথমিয়ার চিকিৎসায়ও চিকিৎসায় পেসমেকার ব্যবহৃত হয়। পেসমেকার ব্যবহৃত হয়, মন থাকবে। তাহলে পেসমেকারের ব্যবহার কি কি এগুলো চিন্তা করতে হবে। যদি কোনো কারণে এসএ নোড নষ্ট হয়ে যায়, এসএ নোড নষ্ট হয়ে গেলে তখন কিন্তু যান্ত্রিক পেসমেকার বসাইতে হয়, বা প্রাকৃতিক পেসমেকার নষ্ট হয়ে গেলে যান্ত্রিক পেসমেকার বসাইতে হবে। আবার যদি হার্টবিটের মধ্যে অস্বাভাবিক স্পন্দন আসে, এরিথমিয়া হয়, তখন তার চিকিৎসাতেও কিন্তু পেসমেকার বসাইতে হয়। ওকে, এখন চলো নেক্সট অংশে আমরা যাই। যান্ত্রিক পেসমেকারের কার্যক্রম। আচ্ছা, কার্যক্রম আমরা একটু পরে পড়ি। যান্ত্রিক পেসমেকার গঠনটা আমরা আগে পড়ি। গঠন, যান্ত্রিক পেসমেকার গঠন। গঠন দেখো কি কি লেখা আছে। যান্ত্রিক পেসমেকার গঠনের মধ্যে থাকে কি, তোমার একটি কম্পিউটারাইজড জেনারেটর, একটি কম্পিউটারাইজড ঠিক আছে, কম্পিউটারাইজড জেনারেটর। তারপর হচ্ছে একটি লিথিয়াম ব্যাটারি, একটি লিথিয়াম ব্যাটারি। আর হচ্ছে তোমার সেন্সর বা ইলেকট্রোড, সেন্সর বা ইলেকট্রোড যুক্ত কতগুলো তার, সেন্সর বা ইলেকট্রোড যুক্ত কতগুলো তার। তাহলে কি কি লাগতেছে? একটা যান্ত্রিক প্রেসের মধ্যে একটা কম্পিউটারাইজড জেনারেটর থাকে, একটি লিথিয়াম ব্যাটারি থাকে, এবং সেন্সর বা ইলেকট্রোড যুক্ত কতগুলো তার থাকে। মানে সেন্সরগুলোর অপর নাম কি? ইলেকট্রোড। ওকে। আর ব্যাটারি কিসের তৈরি? লিথিয়ামের তৈরি। খুব কমন প্রশ্ন যে পেসমেকারের ব্যাটারি কিসের তৈরি? অ্যান্সার হচ্ছে লিথিয়ামের তৈরি। আর পেসমেকার
বা লিথিয়াম ব্যাটারি, পেসমেকার বা লিথিয়াম ব্যাটারি যে বাক্সে আবদ্ধ, পেসমেকার বা লিথিয়াম ব্যাটারি যে বাক্সে আবদ্ধ সেটি টাইটেনিয়ামের তৈরি, সেটি টাইটেনিয়ামের তৈরি, সেটি হচ্ছে টাইটেনিয়ামের তৈরি। তাহলে অনেক সময় প্রশ্ন আসে যে পেসমেকারের ব্যাটারি কিসের তৈরি? অ্যান্সার লিথিয়ামের তৈরি। পেসমেকার বা লিথিয়াম ব্যাটারি কোন বাক্সে আবদ্ধ থাকে বা কিসের তৈরি বাক্সে আবদ্ধ থাকে? অ্যান্সার হচ্ছে লিথিয়াম ব্যাটারি তোমার টাইটেনিয়াম ধাতুর তৈরি একটি বাক্সের মধ্যে কি থাকে? আবদ্ধ থাকে। টাইটেনিয়ামের বাক্স আবদ্ধ থাকে, এটা খেয়াল রাখবা। ঠিক আছে, ওকে। এবং সংক্ষেপে টিআই থাকতে পারে। টাইটেনিয়ামের বাক্সে কি থাকে? আবদ্ধ থাকে। নেক্সট আসো তোমার লিথিয়াম ব্যাটারির মেয়াদকাল। লিথিয়াম ব্যাটারির মেয়াদকাল হচ্ছে 7 থেকে 10 বছর। লিথিয়াম ব্যাটারি হচ্ছে মেয়াদকাল কত? 7 থেকে 10 বছর। তার মানে একটা যান্ত্রিক পেসমেকারে যে লিথিয়াম ব্যাটারি থাকে ওইটার মেয়াদকাল থাকে তোমার 7 থেকে 10 বছর। এটা খেয়াল রাখো। আচ্ছা, এখন আসো তোমার এই যে যান্ত্রিক পেসমেকার যে গঠন, এক প্রকোষ্ঠ পেসমেকার, দ্বিপ্রকোষ্ঠ পেসমেকার, ত্রিপ্রকোষ্ঠ পেসমেকার। এক প্রকোষ্ঠ পেসমেকারের মধ্যে তোমার সেন্সরের তারগুলো কোথায় কোথায় থাকে? অ্যান্সার হচ্ছে তোমার হয় ডান এট্রিয়াম অর ডান ভেন্ট্রিকল। তাহলে এক প্রকোষ্ঠ মানে যে কোনো একটা প্রকোষ্ঠে তার থাকবে, হয় ডান এট্রিয়ামে না হয় ডান ভেন্ট্রিকলে। দ্বিপ্রকোষ্ঠ মানে দুইটা প্রকোষ্ঠ তার থাকবে, একটা হচ্ছে ডান এট্রিয়ামে থাকবে প্লাস হচ্ছে ডান ভেন্ট্রিকলে থাকবে। বুঝতে পারছো? আর ত্রিপ্রকোষ্ঠ পেসমেকারে তার থাকবে তিনটা প্রকোষ্ঠে, একটা হচ্ছে ডান এট্রিয়াম, ডান ভেন্ট্রিকল প্লাস হচ্ছে বাম ভেন্ট্রিকল। কিন্তু বাম এট্রিয়ামে কোনো তার যায় না, কখনোই যায় না। বাম এট্রিয়ামে কোনো তার প্রবেশ করে না, এটা খেয়াল রাখো। ঠিক আছে? তাহলে এক প্রকোষ্ঠের মধ্যে নাম মানে এগুলো নাম কেমনে হয়েছে? যে তার কতগুলা প্রকোষ্ঠে গেছে। যদি পেসমেকারের তার যান্ত্রিক তার একটা প্রকোষ্ঠে যায় তাহলে এক প্রকোষ্ঠ, একটা প্রকোষ্ঠ গেলে সেটা ডান এট্রিয়াম অথবা ডান ভেন্ট্রিকল, যে কোনো একটাই আসবে। দ্বিপ্রকোষ্ঠ হলে দুইটা প্রকোষ্ঠ যাবে তার, একটা ডান এট্রিয়ামে যাবে, ডান ভেন্ট্রিকল, ডান সাইড কভার হয়ে গেল। ত্রিপ্রকোষ্ঠ হইলে তিনটা প্রকোষ্ঠ যাবে, ডান এট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল। কিন্তু বামের ট্রেমে কখনো কোনো তার যাবে না। দেখো কোনো প্রকোষ্ঠের ক্ষেত্রেই, কোনো টাইপের ক্ষেত্রেই বামের ট্রেমে কোনো তার যায় নাই। এর কারণ কি? তোমরা দেখছিলা যে আমাদের হৃৎপিণ্ডের মধ্যে যে জাংশন টিস্যু আছে, বামের ট্রেমে কি কোনো জাংশন টিস্যু ছিল? বামের ট্রেমে কোনো জাংশন টিস্যু ছিল না, বরঞ্চ ডানেট্রিয়াম বা সাইনোইটাল নোডে যে উদ্দীপনা সৃষ্টি হয়েছিল সেটাই তো প্রবাহিত হয়ে বাম দিয়ে গেছিল। তার মানে ডান পাশ থেকে উদ্দীপনা সৃষ্টি হইলে সেটা প্রবাহিত হয়ে বামের ট্রেমের দিকে যাবে। সো বামের ট্রেমে এর জন্য আলাদা করে কোনো তোমার তার প্রবেশ করতে হয় না। আর বামের ট্রেমটা একটু সাইজে ছোট, বামের ট্রেমটা প্রকোষ্ঠের মধ্যে একটু সাইজে ছোট। আর পরে কথা হচ্ছে যে ডানের ট্রেমে উদ্দীপনা সৃষ্টি হলে এটা ফ্লো হয়ে বাম দিকে যাবে, সুতরাং বাম দিকে বা বামের ট্রেমের মধ্যে কোনো তার প্রবেশ করে না। এটা একটু এমসিকিউর জন্য পড়ে ফেলো মেন বই থেকে। ঠিক আছে, এবার আসো তোমার আমরা লাস্ট টপিক পড়বো যে পেসমেকার কিভাবে কাজ করে, যান্ত্রিক পেসমেকার কিভাবে কাজ করে। সেটা হচ্ছে তোমার পেসমেকারের যে জেনারেটরটা আছে, জেনারেটর কম্পিউটার চিপ, এই কম্পিউটার চিপের মধ্যে, ঠিক আছে, পেসমেকারের যে তোমার কম্পিউটার চিপ, এই কম্পিউটার চিপটা কি করে? তথ্য সংগ্রহণ করে। ঠিক আছে, এই কম্পিউটার চিপ হচ্ছে ব্যক্তির চলন, তারপর হচ্ছে তোমার রক্তের তাপমাত্রা, তারপর হচ্ছে শ্বসন, রক্তের তাপমাত্রা শ্বসন। ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার ব্যায়াম। ঠিক আছে, তাহলে ব্যক্তির চলন, রক্ত তাপমাত্রা, শ্বসন, শারীরিক ব্যায়াম, ঠিক আছে, প্রভৃতি তথ্য
সংরক্ষণ করে এবং পরিস্থিতি অনুযায়ী হৃদস্পন্দন বাড়িয়ে বা কমিয়ে দেয়। ঠিক আছে, তারপর দেখো তোমার পেসমেকারে কোনো ছুরি বা কাঁচি না চালিয়ে চিকিৎসক ঠিক আছে কম্পিউটারের মনিটরের মাধ্যমে প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে আসতে পারেন। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তাহলে দেখো মানুষ কেন এখন যান্ত্রিক পেসমেকারটাকে একটা সেফ অপশন, মানে নিরাপদ অপশন মনে করে। কারণ হচ্ছে ওপেন হার্ট সার্জারি করা বা বুক কেটে হার্টের ভিতরে ডিরেক্টলি অপারেশন করা অনেকে ভয় পায়। সো এছাড়া নষ্ট হয়ে গেলে মানুষ এখন বলে যে আর্টিফিশিয়াল পেসমেকার বা যান্ত্রিক পেসমেকার লাগানোর কথা বলে। এর কারণ কি? এর কারণ হচ্ছে এই যন্ত্রটা খুবই সিম্পল। কম্পিউটারের চিপ থাকে, সেন্সরযুক্ত তার বা ইলেকট্রোড থাকে, তারপর তোমার দেখছো লিথিয়াম ব্যাটারি থাকে। এছাড়া তেমন কিছু থাকে না। ডিভাইসটা ছোট, সহজেই বুকের চামড়া নিচে প্রতিস্থাপন করা যায় এবং এই যন্ত্রটা অটোমেটিক ভাবে কিন্তু কাজ করতে থাকে। এই যন্ত্রটা কি করে? ব্যক্তির চলন, রক্তের তাপমাত্রা, শ্বসন, ব্যায়াম, বিভিন্ন শারীরবৃত্তীয় ঘটনা এগুলোর তথ্য রেকর্ড করে সে মানে কোন সময় কতটুকু হার্টবিট প্রয়োজন সেটা কিন্তু সে অটোমেটিকলি প্রোভাইড করে। বিকজ ধরো আমি যখন দৌড়াবো বা ব্যায়াম করব তখন আমার হার্টবিট কি বেশি থাকে না? আমরা যখন স্বাভাবিকভাবে দৌড়াই বা ব্যায়াম করি হার্টবিট বেশি থাকে, তখন কিন্তু স্পন্দন অনেকটা বেশি থাকে। সো ওই পেসমেকার বুঝতে পারে যে ব্যক্তি এখন কি করতেছে, তার কন্ডিশন কি, সে পরিস্থিতি বুঝে হার্টবিট বাড়িয়ে দিতে পারে, কমে দিতে পারে, স্বয়ংক্রিয়ভাবে কাজ করে। আর যদি কখনো তোমার চিকিৎসক ধরো যে পেসমেকার তথ্যগুলো চেক করে, ক্রস চেক করে যে পেসমেকার ঠিকভাবে কাজ করতেছে কিনা বা পেসমেকার কোনো পরিবর্তন নিয়ে আসতে হবে কিনা, তাহলে চিকিৎসকের ওই বুকের মধ্যে কোনো ছুরিকে চালাতে হবে না। ওই কম্পিউটার যে চিপটা আছে, কম্পিউটার ডিভাইস আছে, ওইখানে যে তথ্যগুলো সংগ্রহ করা আছে সেই চিপের মাধ্যমেই কিন্তু পেসমেকারের মধ্যে প্রয়োজনীয় কোনো পরিবর্তন নিয়ে আসতে হবে কিনা, ওইখানে কোনো কার্যক্রমের মধ্যে সেটিংস এর মধ্যে কোনো পরিবর্তন আনতে হবে কিনা, এটা কিন্তু কম্পিউটার ডিভাইসের মাধ্যমে কি করা যায়, চেঞ্জ করা যায়। সুতরাং আবার নতুন করে সার্জারি করা, কাটাছেড়া করা, রোগীকে কষ্ট দেওয়া এইসবের দরকার নাই। ঠিক আছে, তার জন্য পেসমেকার এখন সবার কাছে গ্রহণযোগ্য এবং নিরাপদ একটা সমাধান। ঠিক আছে, এখন দেখো এই যে দেখো একটা ছবি দেখাচ্ছি, এখানে দেখো পেসমেকার তার দেখো ডানের ট্রেমে আসছে, দেখছো? তারপর দেখো ডান ভেন্ট্রিকলও কিন্তু গেছে, আবার দেখো এখান থেকে বাম ভেন্ট্রিকলও কিন্তু গেছে। কিন্তু তুমি দেখো বামের ট্রেমে কিন্তু আমরা কোনো তার দেখাই নাই। সো বামের ট্রেমে কোনো তার ইউজুয়ালি যাবে না। ডানের এট্রিয়াম থেকে বা ডান পাশ থেকে সৃষ্টি হয়ে বাম দিকে কি হবে? প্রবাহিত হবে। ওকে, মেকানিক্যাল হার্ট বা যান্ত্রিক হার্ট, অনেকের হার্ট ধরো অনেক দুর্বল হয়ে যায়, স্পেশালি অনেকের লেফট ভেন্ট্রিকল বা বাম ভেন্ট্রিকল অনেক দুর্বল হয়ে যায়। এখন বাম ভেন্ট্রিকল যদি অনেক দুর্বল হয়ে যায়, তার পক্ষে রক্ত পাম্প করা কি টাফ না? বাম ভেন্ট্রিকল দুর্বল হয়ে গেলে কিন্তু দেখা যাবে তার টিস্যুতে ঠিকমতো রক্ত সরবরাহ হবে না, টিস্যুতে অক্সিজেন সাপ্লাই কমে যাবে, তার শ্বাসকষ্ট হবে, তার হার্ট ফেলিওর হইতে পারে। এই ঘটনাগুলো হবে যদি বাম ভেন্ট্রিকল কারো নষ্ট হয়ে যায়, তার পক্ষে এক কথায় বেঁচে থাকাটাই টাফ হয়ে যাবে। এখন দেখো ওই বাম ভেন্ট্রিকলকে তোমার সাপোর্ট দেওয়ার জন্য যে কৃত্রিম যন্ত্র প্রতিস্থাপন করা হয় এটাকে বলছে মেকানিক্যাল হার্ট। তাহলে মেকানিক্যাল হার্ট ইউজুয়ালি বাম ভেন্ট্রিকলে বসানো হয়। বাম ভেন্ট্রিকলের কাজ কি? রক্তকে জোরে চাপ দিয়ে বা রক্তকে জোরে সংকোচন করে, বাম ভেন্ট্রিকলকে জোরে সংকোচন করে রক্ত সারাতে পৌঁছানো। এখন যখন হৃৎপিণ্ড দুর্বল হয়ে যাবে তখন তো বাম ভেন্ট্রিকল এত জোরে চাপ দিতে পারবে না। সো যদি সে পাম্প ঠিক মতো না করতে পারে, রক্ত ঠিক মতো বের হবে না, ফলে টিস্যুতে রক্ত বা অক্সিজেন যাবে না। তখন দেখা যাবে যে
ওই হার্টটাকে, ওই দুর্বল হার্টটাকে সাপোর্ট দেওয়ার জন্য, বা তার বাম ভেন্ট্রিকল যে কাজটা করতো, যে হার্টটাকে পাম্প করে সমগ্র দেহের মধ্যে ব্লাড সাপ্লাই করা, এই ব্লাড সাপ্লাই করার জন্য বাম ভেন্ট্রিকলে যে তোমার কৃত্রিম যন্ত্র বসানো হয়, সেটা হচ্ছে তোমার মেকানিক্যাল হার্ট। ওকে, তো মেকানিক্যাল হার্টের আরেকটা নাম আছে তোমার লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট। ঠিক আছে, লেফট ভেন্ট্রিকুলার, ঠিক আছে, অ্যাসিস্ট। তো যেহেতু এটা বাম ভেন্ট্রিকুলার বসানো হয় এবং বাম ভেন্ট্রিকলকে পাম্পিং এ সাহায্য করে, সুতরাং মেকানিক হার্টকে লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট বলা হইতে পারে। এবং তোমার এইটার চিকিৎসা বাংলাদেশে শুরু হয়েছে। বাংলাদেশে তোমার একটা তারিখ দেখবা যে 2-3-2022, তাহলে দেখো সবই 2 দিয়ে, 2 দেখো 2022 সবই 2 দিয়ে, মাঝখানে মাসটা শুধু 3, মার্চ মাস। তাহলে 2 তারিখ মার্চ মাস 2022 সালে আমাদের বাংলাদেশে একজন কার্ডিয়াক সার্জন, ওকে, উনি এবং তার সহযোগীরা, বুঝতে পারছো, ওনারা কি করছে, তোমার একটা মেকানিক্যাল হার্ট সফলভাবে প্রতিস্থাপন করছে। এবং যে মেকানিক্যাল হার্টের নাম ছিল হার্টমেট 3, হার্টমেট 3। ঠিক আছে, তাহলে এই তারিখে তোমার বাংলাদেশে, ঠিক আছে, কৃত্রিম হৃদযন্ত্র বসানো কি হয়েছে, বসানো সফল হয়েছে। ঠিক আছে, বসানো সফল হয়েছে। তাহলে তারিখটা মনে রাখবা। এবং এখানে যে তোমার কৃত্রিম হার্টটা বসানো হয়েছে তার নাম কি ছিল, হার্টমেট 3। এই হার্টমেট 3 বসিয়ে তারপর অস্ত্রোপচার সম্পন্ন করছে। চলো এই সব বিষয়ে আরো কিছু কথা, কিছু লাইন আমরা এক্সট্রা পড়ি, আমরা মেন বইতে যাই। আমাদের পড়া একেবারে শেষ পর্যায়ে চলে আসছে। আমরা তার আগে একটু সৃজনশীল প্রশ্নগুলো দেখে নিই। ঠিক আছে, দেখো মানুষের বক্ষ গহ্বরে অবস্থিত পেরিকার্ডিয়াম দ্বারা আবৃত অঙ্গটি নির্দিষ্ট সময় পর পর স্বয়ংক্রিয়ভাবে স্পন্দন সৃষ্টি করে। বস্তু উদ্দীপকের প্রক্রিয়াটি ব্যাহত হলে কৃত্রিম যন্ত্রের মাধ্যমে অঙ্গটি স্বাভাবিক রাখা যায়। তাহলে স্বয়ংক্রিয় স্পন্দন মানে হচ্ছে মায়োজনিক নিয়ন্ত্রণ। আর বলছে কি, যে এই প্রক্রিয়াটি ব্যাহত হলে বা মায়োজনিক নিয়ন্ত্রণ ব্যাহত হলে, হৃদস্পন্দন সৃষ্টি হওয়া ব্যাহত হলে কৃত্রিম যন্ত্রের মাধ্যমে অঙ্গটি স্বাভাবিক রাখা যায়। তার মানে এখানে হচ্ছে যান্ত্রিক পেসমেকারের কার্যক্রম, যান্ত্রিক পেসমেকারের কার্যক্রম, যান্ত্রিক পেসমেকারের কার্যক্রম লিখতে হবে। ঠিক আছে, তাহলে কৃত্রিম যন্ত্র ব্যবহার করা মানে হচ্ছে যান্ত্রিক পেসমেকার কার্যক্রম নিয়ে তোমাকে লিখতে হবে। কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করো। হ্যাঁ, আমরা ক্লাসের শেষ দিকে চলে আসছি, কারো কোনো কোশ্চেন আছে কিনা। ওকে, কৃত্রিম পেসমেকার ব্যাটারি কিসের তৈরি? তাহলে কৃত্রিম পেসমেকার ব্যাটারি হচ্ছে লিথিয়াম ব্যাটারি, লিথিয়ামের তৈরি। তাহলে একের অ্যান্সার হচ্ছে বি, কৃত্রিম পেসমেকার ব্যাটারি হচ্ছে লিথিয়াম দিয়ে তৈরি হয়। আর যদি বলতো যে কৃত্রিম পেসমেকারের ব্যাটারি কোন বাক্সে আবদ্ধ, বাক্সের নাম হবে টাইটানিয়াম বাক্স। কৃত্রিম পেসমেকার ব্যাটারি আয়ুষ্কাল কত, 7 থেকে 10 বছর। ওকে, নিচের কোনটি হৃৎপিণ্ডের সংযোগী কলা বা জাংশনাল টিস্যুর অন্তর্ভুক্ত নয়? এসনোড অন্তর্ভুক্ত, বান্ডল অফ হিস অন্তর্ভুক্ত, এট্রিওভেন্ট্রিকুলার নোড অন্তর্ভুক্ত, প্যাপিলারি পেশি অন্তর্ভুক্ত না। প্যাপিলারি পেশি তো আর জাংশনাল টিস্যু না, তাই না? প্যাপিলারি পেশি কি তোমার স্বয়ংক্রিয় বা মায়োজনিক নিয়ন্ত্রণের দায়ী? অ্যান্সার না। প্যাপিলারি পেশি তো আরেকটা ছিল, ওইটা তোমার ভেন্ট্রিকুলার মধ্যে পাওয়া যায়, ভেন্ট্রিকুলার প্রাচীরে পাওয়া যায় প্যাপিলারি পেশি, বা তার অপর নাম কি ছিল, কলামনিকর্ণী। তাহলে সংযোগী টিস্যুর মধ্যে প্যাপিলারি পেশি কিন্তু অন্তর্ভুক্ত না। হ্যাঁ, সো তোমার কিছু প্রশ্ন কিন্তু তোমার একটু সূক্ষ্মভাবে অপশন চিন্তা করতে হবে। এই প্রশ্নটা কিন্তু একটু অপশনটা সূক্ষ্ম চিন্তা করতে হবে, কারণ প্যাপিলারি পেশি কিন্তু হৃৎপিণ্ডের পেশির মধ্যেই পড়তেছে। হৃদস্পন্দন শুরু হয় কোনটি থেকে? তাহলে হার্টবিট শুরু হয় কোনটি থেকে? একদমই সহজ প্রশ্ন, এসনোড। এসনোড বা সাইনেটোনোড থেকে প্রথম হার্টবিট শুরু হয়, প্রথম হার্টবিট শুরু হয়, যেহেতু এসনোড হচ্ছে প্রাকৃতিক পেসমেকার, সুতরাং এসনোড থেকে হার্টবিট শুরু হয়। তারপর দেখো হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ, সংকোচন প্রসারণ কোন ধরনের নিয়ন্ত্রণ? অ্যান্সার হচ্ছে মায়োজনিক নিয়ন্ত্রণ। হরমোনাল নিয়ন্ত্রণ না, স্নায়বিক না, ইন্দ্রিয় বাহী না, কারণ হৃৎপিণ্ডের সাথে অন্য কোনো নিয়ন্ত্রণ কাজ করে না। হৃৎপিণ্ডের নিয়ন্ত্রণ হচ্ছে স্বয়ংক্রিয়, সুতরাং হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ হচ্ছে এক ধরনের মায়োজনিক নিয়ন্ত্রণ। ওকে, আমরা কিন্তু আগামীকালকেও ক্লাস নিব, বুধবার, আগামীকালকে বুধবার ক্লাস নিব। বৃহস্পতিবার আমি ক্লাস নিতে পারবো না, বিকজ আমার শুক্রবার জরুরি একটা প্রেজেন্টেশন আছে। সো কোনোভাবেই বৃহস্পতিবার ক্লাস নেওয়া পসিবল হবে না। সো বৃহস্পতিবার ক্লাসটা আমি কালকে মানে বুধবার নিয়ে ফেলবো।
আশা করি কালকের ক্লাসে জয়েন করবা। আর বুধবারে পড়া হয়তো শুক্রবার ক্লাস হবে, বৃহস্পতিবার ক্লাস হবে না। এখন চলো মেন বই থেকে তোমাদেরকে 2 মিনিট দেখাই দেই যে তোমরা কি কি বিষয় বাসা থেকে ভালো করে পড়বা, বাসা থেকে কি পড়ানো হয়েছে। ওকে, সো আমি বারবার বলতেছি তোমাদের প্রত্যেক দিন কিন্তু ক্লাসের টপিক বলে দেওয়া হয় যে কোন টপিক পড়াবো আজকে, প্লাস ক্লাস শেষে কতটুকু পড়াইছি সেটাও দেখাই দেওয়া হয়। এরপর যদি কেউ আগের থেকে প্রিপারেশন না নিয়ে আসো বা ক্লাস শেষে না পড়ো, এটা ভাই তুমি নিজেই নিজের পায়ে কুড়াল মারবা, এছাড়া কিছু না। বুঝতে পারছো? পড়াশোনা নিজেকে ফিল করতে হবে যে এই পড়াশোনা তোমার জন্য কেন প্রয়োজন। ঠিক আছে, জীবনের সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, অনেস্টলি তোমাকে ছেড়ে সবাই চলে যাবে, কেউ তোমার সাথে থাকবে না। তুমি যখন ধরো আরেকটু বড় হবা, যখন তুমি ইনকাম করার মতো সক্ষম বা উপার্জনক্ষম ব্যক্তি হবা, তখন দেখবা যে তোমার যদি টাকা পয়সা বা স্ট্যাটাস ভালো থাকে সবাই তোমার সাথে থাকবে, আর যদি তোমার স্ট্যাটাস ডাউন থাকে, টাকা পয়সা না থাকে, দেখবা সবাই একে একে তোমাকে ছেড়ে যাচ্ছে, কেউই তোমার সাথে থাকতেছে না। সো তুমি যদি ক্যারিয়ারে ভালো করতে চাও বা টাকা পয়সা ইনকাম করতে চাও, সৎভাবে ভালো কিছু করতে চাও, পড়াশোনার কোনো বিকল্প নাই। সো ওই রকম মোমেন্টে তোমার কাছে মনে হবে যে তোমার পড়াশোনাতে ফাঁকি মারছো, এইটা তোমার জন্য একটা জীবনের চরম ভুল বা লস প্রয়োগ ছিল। কিন্তু তুমি চাইলেও তো তখন আর কিছু চেঞ্জ করতে পারবে না, তোমার তো এসএসসি পরীক্ষাও শেষ, ইন্টারমিডিয়েট পরীক্ষাও শেষ, অ্যাডমিশন পরীক্ষাও শেষ, সব পরীক্ষাই শেষ। তুমি জীবনের পরীক্ষায় মুখোমুখি হয়ে গেছো, জীবন যুদ্ধে নেমে গেছো, তখন তো তোমার আর পড়াশোনা করার সময় থাকবে না। বুঝতে পারছো? বা চাইলেও সেই সার্টিফিকেট গুলাকে আর চেঞ্জ করতে পারবে না। সো ভালো করে পড়ো, ঠিক আছে? আমি তো তোমাদের থেকে অবশ্যই 5-7 বছর আগে আসছি, তাই না? সো আমি ফেস করতে গেছি। তোমার যে পর্যন্ত সাকসেস আছে, যে পর্যন্ত তোমার টাকা পয়সা আছে, যে পর্যন্ত তুমি একটার পর একটা পরীক্ষা পাস করতেছো, মানুষ তোমাকে নিয়ে দেখবা খুব খুশি। তুমি একটু ভুল করবা, দেখবা মানুষ তোমাকে প্রচুর সমালোচনা করবে। সো দুনিয়াতে আসলে তোমার টিকে থাকার জন্য আমাদের পরিশ্রম বা পড়াশোনার বিকল্প নাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এখানে মায়াজনিক নিয়ন্ত্রণ, সেই সংজ্ঞাটা পড়বো। ফার্স্ট কথা, ভিতরের এই যে মায়াজনিক নিয়ন্ত্রণের মধ্যে আরো কিছু কথা আছে, সেগুলো কথা পড়বো। বিকজ যদি মায়াজনিক নিয়ন্ত্রণ জ্ঞানমূলক আসে শুধু এইটুকু লিখবো, আর যদি অনুধাবন আসে, অনুধাবন আসে পুরা প্যারাটাই লিখবো অনুধাবনের জন্য। ঠিক আছে? তারপর হচ্ছে এসে নোট বা স্থানীয় নোট, ঠিক আছে, এগুলো পড়বো। তারপরে এই ছবি তো আঁকতে হবে অবশ্যই। এস নোট, এভি নোট, বান্ডল অফ ফিস এবং প্রাকৃতিক ফাইবার কিছুই বাদ দেবো না, সবই পড়বো এখান থেকে। এক কথায় এই ছকটা দেখবো, এস নোট এভি নোটের মধ্যে পার্থক্য, এই ছকের মধ্যেও যেটুকু কথা লেখা আছে আমাদের সব পড়ানো হয়ে গেছে অলরেডি। তাহলে এখান থেকে প্রথম টপিক চলে গেল। এবার দেখো 2-3 পেজ পরে, দেখো 2-3 পেজ পরে আমাদের যান্ত্রিক পেশনের কথা চলে আসবে। এই যে তোমাদেরকে দেখাই দিচ্ছি, হৃদরোগের নির্ণয় যেখান থেকে পড়বা সবগুলা অলরেডি পড়ানো হয়ে গেছে। ঠিক আছে? তারপরে দেখো হৃদস্পন্দন পেসমেকার, এই যে পেসমেকার কাকে বলে, জ্ঞানমূলক প্রশ্ন এখান থেকে অ্যান্সার করতে হবে। তারপরে দেখো যদি পেসমেকার নষ্ট হয় তাহলে যান্ত্রিক পেসমেকার বসাইতে হয়, সে নিয়ে কথা লেখা আছে। যান্ত্রিক পেসমেকার কি সেখানে ধারণা দেওয়া আছে। তারপরে দেখো যান্ত্রিক পেসমেকার কার্যক্রম রিডিং পড়বা, এই প্রায় রিডিং পড়বা, জ্যারিথমের চিকিৎসায় কিন্তু ইউজ করা হয়। আর যান্ত্রিক পেসমেকার আবিষ্কারক কে ছিল? চার্ডেক এবং গ্রেট ব্যাচ, উইলিয়াম চার্ডেক এবং উইলসন গ্রেট ব্যাচ, নামগুলো একটু জেনে রাখতে পারো। তারপর দেখো পেসমেকারের গঠন, পেসমেকার কি কি থাকে, এই যে ব্যাটারি, কম্পিউটার জেনারেটর, সেন্সরযুক্ত তার। পেসমেকার তারকে বলা হয় কি? লিড বলা হয়, তারকে বলা হয় লিড। আর সেন্সরগুলোর নাম কি? ইলেকট্রোড। তিন তিন ধরনের পেসমেকার আছে, 1 প্রকোষ্ঠ, 2 প্রকোষ্ঠ, 3 প্রকোষ্ঠ। ভালো করে পড়বা। এই ছবি চাইলে একটু দেখে রাখতে পারো, এই যেটা হচ্ছে জেনারেটর, তারপর দেখো তারগুলো হচ্ছে লিড, আর একদম সামনে হচ্ছে ইলেকট্রোড। তারপরে দেখো এই যে মানবদের যান্ত্রিক পেশি স্থাপন কিভাবে করছে, কিভাবে করা হয়, বুকের চামড়ার নিচে স্থাপন করা হয় এবং মহাধমনির পাশ দিয়ে এটাকে কিন্তু মহাধমনির পাশ দিয়ে এটাকে প্রবেশ করানো হয় এবং প্রথমে ডানের ট্রেম প্রবেশ করানো হয়, ডানের ট্রেম থেকে ডান ভেন্ট্রিকল এবং কিছু ক্ষেত্রে বাম ভেন্ট্রিকলের মধ্যেও প্রবেশ করানো হয়, কিন্তু বামের ট্রেমে কখনো প্রবেশ করানো হয় না। পেসমেকার কিভাবে কাজ করে, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা রিটেনে আসে, যান্ত্রিক পেসমেকার কিভাবে কাজ করে, এখান থেকে রিডিং পড়তে হবে। ঠিক আছে? ওকে, আমি এগুলা কিন্তু আলোচনার মধ্যে বলে দিচ্ছি যে কিভাবে কাজ করে। তারপরে দেখো এই যে এটা মেয়াদকাল কত বলছি। মেকানিক্যাল হার্ট তোমার দেখো
যদি হৃৎপিণ্ড যদি প্রতিস্থাপন করার সময় সুস্থ হৃৎপিণ্ড পাওয়া না যায়, সুস্থ হৃৎপিণ্ড পাওয়া তো টাফ, ঠিক আছে? তো কেউ যদি হার্ট ডোনেট না করে তাহলে তার পাওয়া সম্ভব না। আবার যদি একটা মানুষ বার্ধক্যজনিত কারণে মারা যায় তখন তো সেই ব্যক্তির হৃৎপিণ্ড তার ইউজ করা যাবে না। সুস্থ সবল হৃৎপিণ্ড পাওয়া তার জন্য খুবই টাফ। তাই বর্তমানে মেকানিক্যাল হার্ট ইমপ্ল্যান্ট বা লেফট ভেন্ট্রিকুলার অ্যাসিস্ট ডিভাইস এটা স্থাপন করা হয়। এতে রোগীর হৃৎপিণ্ড কিছুটা বিশ্রাম পায় এবং শরীর রক্ত চলাচল কি হয়, স্বাভাবিক চলে আসে। আচ্ছা, আর বাংলাদেশে 2/3/2022 ইউনাইটেড হাসপাতালে, ঢাকার ইউনাইটেড হাসপাতালের প্রধান কার্ডিয়াক সার্জন প্রফেসর ডাক্তার জাহাঙ্গীর কবির এবং তার সহকর্মীরা প্রায় 4 ঘন্টা অস্ত্রোপচারের মাধ্যমে একজন মহিলা রোগীর দেহে, তার বয়স ছিল 42 বছর, হৃৎপিণ্ডের বাম ভেন্ট্রিকলে হার্টমেড 3 নামক একটি মেকানিক্যাল হার্ট প্রতিস্থাপন করেন এবং হৃৎপিণ্ডের কার্যকারিতা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিতে সক্ষম হন। একটা সাকসেসফুল একটা অপারেশন ছিল। ওকে, সো আশা করি তোমরাও সাকসেসফুল মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলো এবং নিজের সর্বোচ্চ দক্ষতা প্রয়োগ করো। তো যাই হোক, তো যারা যারা এতক্ষণ পর্যন্ত ক্লাসে ছিলা, অ্যাক্টিভলি পার্টিসিপেট করছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী দিন মানে আগামী বুধবার আবার তোমার সাথে দেখা করব এবং তোমাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই বুধবার করতে পারো। তো আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকো, সবাইকে শুভরাত্রি, টাটা সবাইকে।